পৃথিবীর আদিমতম ইতিহাস আমাদের কাছে আজও অজানা। মানব সভ্যতার আগমনের আগে এই পৃথিবীতে কি সত্যি এমন কোনো প্রাণের অস্তিত্ব ছিল যার কথা আজও জানি না আমরা? আর যদি থেকেও থাকে, তবে আজ তারা কোথায়? কেন দেখা যায় না তাদের? এই পৃথিবীর অন্তরালে কি এমন কোনো গোপন প্রবেশদ্বার আছে যা দিয়ে আজও তারা এই জগতে ফিরে আসতে পারে? চলুন, আমাদের কল্পনা শক্তিকে আঁকড়ে ধরে আমরা পাড়ি দিই আমাদের চেনা পৃথিবীর গহীন অন্তরালে লুকিয়ে থাকা এক প্রত্যন্ত গ্রাম ডানউইচে। শুরু করা যাক আমাদের আজকের গল্প এইচ.পি. লাভক্রাফটের লেখা দ্য ডানউইচ হরার অবলম্বনে ডানউইচের আতঙ্ক। গল্পটি অনুবাদ করেছে দেবার্জুন নাথ চক্রবর্তী। গল্পের সূত্রধার আমি শুভ্রজ্যোতি এবং অন্যান্য চরিত্রে দ্রোণবীর, রনিত, শুভজিৎ এবং আমি। তাহলে শুরু করা যাক। উত্তর মধ্য ম্যাসাচুসেটসের কোনো পথিক যখন আইলসবেরি পাইকের সংযোগস্থল থেকে ডিনস কর্নার পার হয়ে ভুল রাস্তায় মোড় নেন, তখন তিনি এক অদ্ভুত ও নির্জন জনপদে এসে পড়েন। এখানকার জমি ক্রমশ উঁচু হয়ে গেছে, আর রাস্তার ধুলো মাখা বাঁকগুলোর দুপাশ ঘেঁষে বুনো ঝোপে ঢাকা পাথরের দেওয়াল যেন ক্রমশ চেপে আসছে। ঘন জঙ্গলগুলোর গাছপালাকে স্বাভাবিকের চেয়ে কিংভূতকিমাকার ও বিশাল বলেই মনে হয়। বুনো আগাছা, কাটা ঝোপ আর ঘাসের এমন বাড়বাড়ন্ত সচরাচর লোকালয়ে দেখা যায় না। অথচ চাষের জমিগুলো আশ্চর্যজনকভাবে অনুর্বর ও জরাজীর্ণ। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িগুলোর সবকটিতেই বয়স, মলিনতা আর ধ্বংসের এক অভিন্ন ছাপ স্পষ্ট। জীর্ণ দরজার ধাপে কিংবা পাথর ভরা ঢালু মাঠে মাঝে মাঝে যাদের দেখা মেলে, সেই সব নিঃসঙ্গ অবয়বগুলোর কাছে পথ জানতে বেশ দ্বিধা হয়। ওই মানুষগুলোর মধ্যে এমন এক নির্বাক ও গোপন ভাব থাকে, যেন মনে হয় অজান্তেই কোনো এক নিষিদ্ধ সত্তার মুখোমুখি হতে হচ্ছে, যার সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই শ্রেয়। রাস্তার চড়াই পার হয়ে গভীর অরণ্যের ওপারে পাহাড়গুলো দৃশ্যমান হয়। তাদের চূড়াগুলো বড্ড বেশি গোলাকার আর সুষম, যা কোনোভাবেই প্রাকৃতিক বলে মনে হয় না। আর কখনো কখনো আকাশের পটে পাহাড়ের চূড়ায় বসানো লম্বা পাথরের স্তম্ভগুলোর অদ্ভুত বৃত্তাকার সারি খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। দুপাশের সুগভীর গিরিখাত রাস্তাটিকে মাঝে মধ্যে দুভাগে ভাগ করে দিয়েছে, আর তার উপর নির্মিত হয়েছে একটা কাঁচা কাঠের নড়বড়ে সেতু। রাস্তাটি যখন আবার নিচের দিকে নামে, সামনে পড়ে এক বিস্তীর্ণ জলাভূমি। জায়গাটি দেখলেই মনের ভেতর সহজাত এক বিতৃষ্ণা জাগে। বিশেষ করে সন্ধ্যার সময় লক্ষ লক্ষ জোনাকির দল এক অস্বাভাবিক আধিক্যে বেরিয়ে এসে এক কর্কশ গা ছমছমে ডাকের তালে তালে নাচতে শুরু করে। এক অদ্ভুত কলতান তৈরি হয়। মিসকটেনিক নদীর ওপারের অংশটি গম্বুজাকৃতি পাহাড়ের পাদদেশ দিয়ে এঁকে বেঁকে চলার সময় এক অদ্ভুত সর্পিল আভা ছড়ায়। পাহাড়ের যত কাছে যাওয়া যায়, ততই এর চূড়ার পাথুরে মুকুটের চেয়ে জলমগ্ন ঢালগুলোর দিকেই নজর বেশি পড়ে। সেই ঢালগুলো এত খাড়া আর অন্ধকার হয়ে উপরে উঠে গেছে
যেন মনে হয় এই পথে না এলেই হয়তো ভালো হতো। কিন্তু পালানোর কোনো পথ নেই। একটি আচ্ছাদিত সেতুর ওপরেই রাউন্ড মাউন্টেনের খাড়া ঢাল বেয়ে এগিয়ে গেলেই চোখে পড়বে নদীর পাড় বরাবর কুঁকড়ে থাকা ছোট্ট একটি গ্রাম। কাছে গিয়ে দেখলে বোঝা যায় বেশিরভাগ বাড়ি পরিত্যক্ত এবং প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামের পচন ধরা গ্যাম্ব্রেল ছাদগুলো দেখলে বোঝা যায় এগুলো আশেপাশের অঞ্চলের চেয়েও অনেক পুরনো কোনো স্থাপত্য শৈলীতে তৈরি। পাশের ভাঙা গির্জাটিতে বহুদিন হলো কোনো প্রার্থনা হয় না। তবে এইসব পার হয়ে এলে গ্রামের রাস্তায় শতাব্দীর পর শতাব্দী জমে থাকা পচন আর ছত্রাকের এক ক্ষীণ গন্ধ নাকে লাগে। এই জায়গাটি থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে এসে পাহাড়ের নিচ দিয়ে সরু রাস্তা ধরে আবার আইলসবেরি পাইকে পৌঁছতে পারলে তবে হাঁপ ছেড়ে বাঁচা যায়। পরে হয়তো কেউ জানতে পারেন যে তিনি যে জায়গাটি পার হয়ে এলেন তার নাম ডানউইচ। বাইরের জগতের মানুষ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ডানউইচে পা রাখে না। আর এক বিশেষ কারণবশত ওই গ্রামে সমস্ত সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। সাধারণ নান্দনিক বিচারে এখানকার দৃশ্যপট অপরূপ সুন্দর, তবুও কোনো শিল্পী বা পর্যটক এখানে আসেন না। এর কারণ জানতে হলে ফিরে যেতে হবে 2 শতাব্দী আগে, যখন ডাইনি, রক্ত, শয়তানের পুজো কিংবা বনের অদ্ভুত উপস্থিতির কথা লোকেদের কাছে মোটেই উপহাসের বিষয় ছিল না। তখন এই এলাকাটি এড়িয়ে চলার নানাবিধ কারণ ছিল। আমাদের এই যুক্তিবাদী যুগেও 1928 সালের এই ডানউইচ হরর যখন বিশ্বের মঙ্গলের স্বার্থে ধামাচাপা দেওয়া হয়েছে, তখন মানুষ সঠিক কারণ না জেনেও এই জায়গাটিকে এড়িয়ে চলে। এর একটি কারণ হয়তো এখানকার আদিবাসীদের চরম অধঃপতন, যদিও বাইরের অপরিচিত লোকের পক্ষে তা বোঝা কঠিন। নিউ ইংল্যান্ডের অনেক পিছিয়ে পড়া এলাকার মতো এরাও অবনমনের পথে অনেক দূর এগিয়ে গেছে। এরা যেন আলাদা এক প্রজাতিতে পরিণত হয়েছে, যাদের শারীরিক ও মানসিক গঠনে অন্তঃপ্রজন ও বিকৃতির ছাপ স্পষ্ট বিদ্যমান। এদের বুদ্ধিমত্তা শোচনীয়ভাবে কম, আর এদের ইতিহাসে প্রকাশ্য পাপাচার, অর্ধেক লুকোনো খুন, অত্যাচার, এমন সব সহিংসতা এবং বিকৃতির কথায় ভরা। 1692 সালে সালেম থেকে আসা 2-3টি অভিজাত পরিবারের বংশধররা কোনো মতে এই সাধারণ পচনের চেয়ে একটু ওপরে অবস্থান করছে, যদিও তাদের অনেক শাখাই সেই কদর্য জনস্রোতের গভীরে এমনভাবে তলিয়ে গেছে যে কেবল তাদের নামটুকুই সেই কলঙ্কিত উৎসের সাক্ষ্য বহন করছে। কিছু হুইটলি এবং বিশপ পরিবার এখনও তাদের বড় ছেলেদের হার্ভার্ড বা মিসকাটেনিক বিশ্ববিদ্যালয়ে পাঠায়, কিন্তু সেই সন্তানেরা খুব কমই আবার সেই পচন ধরা গ্যাম্ব্রেল ছাদের নিচে ফিরে আসে। ঠিক কী সমস্যা এই ডানউইচের তা কেউ স্পষ্টভাবে বলতে পারে না, এমনকি যারা সাম্প্রতিক বিভীষিকার আসল তথ্য জানে তারাও নয়। গ্রামের দক্ষিণে এখনো প্রাচীন বিশপ বাড়ির সেলোয়ার দেওয়াল আর চিমনি দেখা মেলে, যা প্রায় 1700 সালের আগে তৈরি করা হয়েছিল, যেখানে 1806 সালে তৈরি জলপ্রপাতের কাছের মিলটি এখানকার সবচেয়ে আধুনিক স্থাপত্য। এখানে শিল্প কারখানা কখনো গড়ে ওঠেনি, আর 19বিংশ শতাব্দীর কারখানার উদ্যোগও ছিল ক্ষণস্থায়ী। কিন্তু সবচাইতে প্রাচীন হল পাহাড়ের চূড়ায় অমসৃণ পাথরের স্তম্ভ দিয়ে তৈরি সেই বিশাল বৃত্তগুলো।
এই বৃত্তের ভেতরে এবং সেন্টিনেল হিলের বড় টেবিল সাদৃশ্য পাথরের চারপাশে পাওয়া খুলি ও হাড়গোড় এই বিশ্বাসকেই জোরালো করে যে এগুলো একসময় পকুমতুক উপজাতিদের সমাধিস্থল ছিল। যদিও অনেক নৃতাত্ত্বিক এই তত্ত্বের অসম্ভাবতাকে উড়িয়ে দিয়ে বিশ্বাস করেন যে দেহাবশেষগুলো আসলে ককেশীয় বা শ্বেতাঙ্গদের। ডানউইচের মূল জনপদ ছাড়িয়ে প্রায় মাইল চারেক দূরে শহরের বিশিষ্ট পরিবার হুইটলিদের বাস। সেখানে বাস করতেন বৃদ্ধ ও অর্ধ উন্মাদ বুড়ো হুইটলি আর তার মেয়ে লাভিনিয়া। ওর বয়স তখন ৩৫। একরকম বলা যায় বিকলাঙ্গ, বিবর্ণ ও অ্যালবিনো নারী। লাভিনিয়া ছোটবেলা থেকেই বড্ড বাবা ঘেঁষা। তার বয়স যখন ১২ তখন তার মা মারা যায়। মৃত্যুর কারণ অবশ্য অজানা, তবে কানাঘুষো শোনা যায় বুড়ো হুইটলি যৌবনকালে নাকি রীতিমতো ডাইনিবিদ্যা ও ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা করতেন। ১৯১৩ সালের ২রা ফেব্রুয়ারি রবিবার ভোর ৫টায় ডানউইচ জনপদের এক নির্জন খামার বাড়িতে উইলবার হুইটলির জন্ম হয়। এই তারিখটি স্থানীয়দের মনে থাকার বিশেষ দুটি কারণ ছিল। প্রথমত, দিনটি ছিল ক্যান্ডেল মাস, যা ডানউইচের লোকেরা এক ভিন্ন নামে অদ্ভুত ভক্তিতে পালন করে। আর দ্বিতীয়ত, ঠিক আগের রাতে পাহাড়ের ওপর থেকে ভেসে এসেছিল রহস্যময় আওয়াজ, এবং গোটা অঞ্চলের কুকুরগুলো সেদিন একটানা ডেকে গিয়েছিল। তবে আরেকটি ঘটনা, যা হয়তো খুব একটা উল্লেখযোগ্য নয়, তবুও বলা প্রয়োজন। সেই শিশুটির মা ছিল লাভিনিয়া হুইটলি। লাভিনিয়ার কোনো স্বামী ছিল না, কিন্তু এলাকার প্রথা অনুযায়ী তিনি সন্তানকে অস্বীকার করার কোনো চেষ্টাই করেননি। অবশ্য শিশুটির পিতৃ পরিচয় নিয়ে গ্রামবাসীরা যথেচ্ছ জল্পনা কল্পনা করতে ছাড়ত না, বরং উল্টো। লাভিনিয়া তার নিজের রুগ্ন গোলাপি চোখের অ্যালবিনো চেহারার সঙ্গে এই কালচে কিছুটা ছাগল সদৃশ্য শিশুর অদ্ভুত বৈসাদৃশ্য নিয়ে এক ধরনের বিকারগ্রস্ত গর্ব অনুভব করতেন। প্রায়ই তাকে বিড়বিড় করে শিশুটির অসাধারণ ক্ষমতা আর বিশাল ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত সব ভবিষ্যৎবাণী করতে শোনা যেত। লাভিনিয়ার পক্ষে এমন বিড়বিড় করা খুব একটা অস্বাভাবিক নয়। তার বাবার কাছে হুইটলি পরিবারের ২ শতাব্দীর উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু বই ছিল, যেগুলো প্রায় বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়েছিল। লাভিনিয়া সেই বইগুলো পড়ার চেষ্টা করত। সে কখনো স্কুলে যায়নি, কিন্তু বৃদ্ধ হুইটলি তাকে প্রাচীন লোককথার বিচ্ছিন্ন কিছু অংশ শিখিয়েছিলেন। বৃদ্ধ হুইটলির কালো জাদুর দুর্নামের কারণে এই নির্জন খামার বাড়িটিকে গ্রামের মানুষ বরাবরই ভয় পেত। তার উপর লাভিনিয়ার ১২ বছর বয়সে তার মায়ের রহস্যময় মৃত্যু এই বাড়িটিকে লোকেদের কাছে আরও অজনপ্রিয় করে তুলেছিল। অদ্ভুত সব প্রভাবের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বেড়ে ওঠা লাভিনিয়ার স্বভাব ছিল একটু ছটফটে ধরনের। সংসারের কাজে তার খুব একটা মন ছিল না। এমনিতেও যে বাড়িতে শৃঙ্খলার পরিচ্ছন্নতার বালাই বহু বছর আগেই চুকে গেছে, সেখানে গৃহস্থালির কাজ বলতে আর কি বা থাকে। উইলবার জন্মানোর সেই রাতে পাহাড়ের গর্জন আর কুকুরের ডাক ছাপিয়ে এক হাড় হিম করা চিৎকার শোনা গিয়েছিল, কিন্তু কোনো ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন না। প্রতিবেশীরা ১ সপ্তাহ পর্যন্ত শিশুটির কথা কিছুই জানত না। ১ সপ্তাহ পর বৃদ্ধ হুইটলি তার স্লেগ গাড়ি চালিয়ে তুষার ঢাকা পথ পেরিয়ে ডানউইচ গ্রামে আসেন। সকলে লক্ষ্য করেছিল
বৃদ্ধের মধ্যে যেন কোনো এক পরিবর্তন এসেছে। তার আচ্ছন্ন মস্তিষ্কে এক নতুন ধরনের গোপনীয়তা যুক্ত হয়েছে। তবে সাধারণ কোনো পারিবারিক ঘটনায় বিচলিত হওয়ার মতো লোক তিনি ছিলেন না। এত কিছুর মধ্যেও তার কথায় মেয়ের প্রতি সেই প্রবল গর্বের আভাস কিন্তু ছিল, যা পরে লাভিনিয়ার মধ্যেও খানিকটা দেখা গিয়েছিল। বুড়ো হুইটলি জোর গলায় জানিয়েছিল, লোকে কি ভাবে তাতে আমার কিছু যায় আসে না। লাভিনীর ছেলে তার বাপের মতোই দেখতে হয়েছে। ভেবো না কেবল তোমরাই একমাত্র মানুষ এই টল্লাটে। আমি নিশ্চিত তার পুরুষটি আইলসবেরির দিকে যে কোনো স্বামীর চেয়ে অনেক গুণ ভালো। একটা কথা বলে রাখি, একদিনই লাভিনীর ছেলেই সেন্টিনেল হিলের চূড়ায় দাঁড়িয়ে তার বাপের নাম ধরে ডাকবে, আর তোমরা তা শুনতে পাবে। মিলিয়ে নিও। আর কেউ যদি তাকে তার বাবার নাম নিয়ে উত্ত্যক্ত করে, তাহলে তার সাথে কি করতে হয় তা আমার ভালো মতোই জানা আছে। সেই থেকে ভয় হোক বা ভক্তিতে লোকজনের মুখ খানিকটা হলেও বন্ধ হল। উইলবারের জন্মের কিছুদিন পর থেকেই লাভিনিয়া আবার তার স্বভাবসুলভ পাহাড় উপত্যকায় ঘোরাঘুরি আরম্ভ করে দিল। শুধু পার্থক্য এখন একটাই, সে এখন আর সেই ডান পিঠে মেয়েটা নেই। সে এখন একজন দায়িত্বশীল মা। ছেলেকে পিঠে বেঁধে সে পাহাড় গিরিখাত দাপিয়ে বেড়ায়। এই অবধি সবই ঠিকই ছিল, কিন্তু গন্ডগোল বাঁধল এর ঠিক পরে। উইলবারের আকার আয়তনের বৃদ্ধি ছিল সত্যি বিস্ময়কর। জন্মের 3 মাসের মধ্যেই তার আকার ও পেশিশক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যা সাধারণত 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায় না। তার নড়াচড়া, এমনকি গলার স্বরও ছিল অদ্ভুতভাবে সংযত ও ধীর স্থির, যা কোনো শিশুর পক্ষে নিতান্তই অস্বাভাবিক। তাই 7 মাস বয়সে যখন সে কারোর সাহায্য ছাড়াই হাঁটতে শুরু করল, তখন সবাই একটু অবাকই হল। এর কিছুদিন পর হ্যালোউইনের রাতে একটা ঘটনা ঘটল। সেন্টিনেল হিলের চূড়ায় মাঝরাতে এক বিশাল অগ্নিকুণ্ড জ্বলতে দেখা গেল। বিশপ পরিবারের সাইলাস বিশপ জানালেন, তিনি তার একটি হারিয়ে যাওয়া বকনা বাছুর খুঁজতে বেরিয়েছিলেন। আর ঠিক তখনই লণ্ঠনের আবছা আলোয় 2 ছায়ামূর্তিকে পাহাড়ের ওপরে উঠে যেতে দেখেন। তারা ঝোপঝাড়ের ভেতর দিয়ে প্রায় নিঃশব্দে ছুটে যাচ্ছিল। এই দেখে তিনি লণ্ঠন নিয়ে তাদের পিছু ধরেন এবং প্রায় কাছাকাছি এসে লণ্ঠনের আবছা আলোতে তিনি দেখেন একটা ছায়ামূর্তি একজন মহিলার এবং আরেকটা একটা বাচ্চার। বিস্মিত সাইলাসের মনে হয়েছিল তারা সম্পূর্ণ উলঙ্গ। অবশ্য শিশুটির ব্যাপারে তিনি নিশ্চিত হতে পারেননি। হয়তো তার পরনে কোনো ঝালর দেওয়া কোমরবন্ধ আর কালচে রঙের হাফ প্যান্ট বা ট্রাউজার ছিল। এরপর উইলবারকে আর কখনোই সম্পূর্ণ এবং শক্ত করে বোতাম আটকানো পোশাক ছাড়া জীবিত ও সজ্ঞান অবস্থায় দেখা যায়নি। সময়টা জানুয়ারি। তখন উইলবারের বয়স মাত্র 11 মাস, কিন্তু তার কথাবার্তা ছিল অদ্ভুত। কারণ তা ওই অঞ্চলের সাধারণ বাচনভঙ্গির চেয়ে অনেক অংশই আলাদা, এবং তাতে শিশুদের তোতলামির লেশমাত্র নেই। ছেলেটি খুব একটা কথা বলতো না, কিন্তু যখন সে মুখ খুলত তখন মনে হতো তার কথায় এমন কোনো উপাদান মিশে আছে যা ডানুইচ বা তার বাসিন্দাদের সম্পূর্ণ অজানা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার মুখের আদলে ছিল এক অস্বাভাবিক পরিপক্কতা। যদিও চিবুকহীনতায় মা ও দাদুর সঙ্গে তার যথেষ্ট মিল ছিল,
কিন্তু তার দৃঢ় এবং অকালপক্ষ নাক আর বড় কালো প্রায় ল্যাটিন ধাঁচের চোখের চাহনি তাকে এক ধরনের আধা বয়স্ক গাম্ভীর্য এবং প্রায় অতিপ্রাকৃত বুদ্ধিমত্তার ছাপ দিয়েছিল। তবে তার বুদ্ধিদীপ্ত চেহারা সত্ত্বেও সে ছিল অত্যন্ত কুৎসিত। তার মোটা ঠোঁট, বড় বড় লোমযুক্ত হলদেটে চামড়া, রুক্ষ কোকড়া চুল এবং অদ্ভুতভাবে লম্বাটে কানের মধ্যে প্রায় ছাগল বা পশুর মতো কিছু একটা ছিল। শীঘ্রই গ্রামের মানুষ তার মা ও দাদুর চেয়েও তাকে বেশি অপছন্দ করতে শুরু করল। তাকে নিয়ে সমস্ত জল্পনা কল্পনায় মিশে থাকত তার দাদু বৃদ্ধ হুইটলির ফেলে আসা কালো জাদুর কথা। কিভাবে তিনি একসময় পাহাড়ের সেই পাথরের বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে হাতে বিশাল এক খোলা বই নিয়ে ইয়কশটকে আহ্বান করতেন। গ্রামের কুকুরেরা ছেলেটিকে দেখলেই প্রচণ্ড চিৎকার করে উঠত, নয়তো ভয় পেয়ে পালিয়ে যেত অন্য কোথাও। তাদের সেই হিংস্র গর্জন থেকে বাঁচতে তাকে সবসময় নানা রকম আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে হতো। ইতিমধ্যে বৃদ্ধ হুইটলি ক্রমাগত গবাদি পশু কিনেই চললেন, অথচ তার পালের আকার এক চুলো বাড়ল না। সেই সঙ্গে তিনি কাঠ কেটে বাড়ির অব্যবহৃত অংশগুলো মেরামতের কাজে হাত দিলেন। সুউচ্চ ও সুচালো ছাদ বিশিষ্ট এক বিশাল ইমারত, নিচতলার অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত 3টি ঘরেই এতদিন তার ও তার মেয়ের বসবাসের জন্য যথেষ্ট ছিল। বৃদ্ধের শরীরে নিশ্চয়ই অমানবিক শক্তির কোনো গোপন ভাণ্ডার ছিল, তা না হলে এত কঠোর পরিশ্রম করা তার পক্ষে সম্ভব হতো না। যদিও তিনি মাঝে মাঝে পাগলের মতো প্রলাপ বকতেন, কিন্তু তার কাঠ মিস্ত্রির কাজে নিখুঁত হিসেব নিকেশের ছাপ ছিল। উইলবারের জন্মানোর পরপরই এর সূত্রপাত হয়েছিল, যখন বহুদিনের পুরনো একটি ভাড়ার ঘর হঠাৎ গুছিয়ে তক্তা দিয়ে মুড়ে তাতে নতুন মজবুত তালা লাগানো হলো। একটা মাত্র বাচ্চার জন্য এত তোড়জোড় দেখে গ্রামের লোকেরাও বেশ অবাক হলো। বাড়ি নিয়ে বুড়োর বাতিক যেন দিনে দিনে বেড়েই চলল। যদিও বা কালে ভদ্রে কাউকে নিচের তলার ঘরগুলো দেখতেও দেন, কিন্তু ওপরের তলায় তিনি কাউকে যাওয়ার অনুমতি দিতেন না। প্রতিবেশীরা আরও অবাক হলো যখন দেখল বাড়ির পরিত্যক্ত ওপরতলার পুনরুদ্ধার করা অংশের সমস্ত জানলা বুড়ো তক্তা দিয়ে নিশ্ছিদ্রভাবে বন্ধ করে দিচ্ছেন। তবে নতুন নাতির জন্য নিচতলার আরেকটি ঘর প্রস্তুত করার বিষয়টি অতটা দুর্বোধ্য ছিল না। এই ঘরটি অবশ্য বেশ কয়েকজন আগন্তুক দেখেছিলেন। এই ঘরে তিনি লম্বা ও শক্ত বেশ কয়েকটি তাক বানালেন, আর সেখানে পরম সযত্নে সাজাতে শুরু করলেন সেই সব জরাজীর্ণ প্রাচীন পুঁথি ও বইয়ের অংশ। মরচে ধরা রান্নাঘরের স্টোভে আঠা তৈরি করে তিনি যখন কোনো ব্ল্যাক লেটার বা গথিক হরফে লেখা বইয়ের ছেঁড়া পাতা জোড়া লাগাতেন, তখন বলতেন, আমি এগুলো কিছুটা কাজে লাগিয়েছি বটে, তবে উইলবার এগুলো আরো ভালোভাবে কাজে লাগাতে পারবে, ওর জন্যই এগুলো রাখা উচিত। 1914 সালের সেপ্টেম্বর মাসে যখন উইলবারের বয়স 1 বছর 7 মাস, তখন তার আকার ও দক্ষতা প্রায় আতঙ্কজনক পর্যায়ে পৌঁছাল। তাকে দেখতে আরও 4 বছরের শিশুর মতো লাগত, আর সে অবিশ্বাস্য বুদ্ধিমত্তার সঙ্গে অনর্গল কথাও বলতে পারত। সে মাঠ ও পাহাড়ে অবাধে ঘুরে বেড়াতো এবং প্রতিটি ভ্রমণে তার মায়ের সঙ্গী হতো। বাড়িতে সে দাদুর বইয়ের অদ্ভুত সব ছবি ও নকশার উপরে হুমড়ি খেয়ে পড়ে থাকত, আর বৃদ্ধ হুইটলি দীর্ঘ নিস্তব্ধ বিকেলগুলোতে তাকে নানান রকমের মন্ত্র শেখাতেন। ততদিনে বাড়ির মেরামতের কাজ শেষ হয়েছে। যারা লক্ষ্য রেখেছিল তারা অবাক হয়ে দেখল যে ওপরতলার পূর্ব দিকের একেবারে শেষের জানলাটি
যা পাহাড়ের খুব কাছে, সেটা বাদে বাদবাকি পুরো অংশটাই একটা মজবুত তক্তার দরজায় রূপান্তরিত করা হয়েছে। মাটি থেকে ওই দরজা পর্যন্ত একটি কাঠের ঢালু পথ তৈরি করার কারণ কেউ ভেবে পেল না। এই কাজ শেষ হওয়ার পরপরই লোকে দেখল উইলবারের জন্মের পর থেকে যে টুল শেডটি জানলাহীন অবস্থায় তালাবদ্ধ ছিল সেটি আবার পরিত্যক্ত হয়েছে। দরজাটি আলগাভাবে খোলা পড়ে থাকত। একবার আর্ল সাইয়ার গরু বিক্রির টাকা নিতে এসে ওই ঘরে উকি দিয়ে এমন এক বিকট দুর্গন্ধ পেয়েছিলেন যা কোনো সুস্থ বা পার্থিব উৎস থেকে আসা সম্ভব নয়। পরবর্তী মাসগুলোতে চোখে পড়ার মতো কোনো ঘটনাই ঘটল না। কেবল পাহাড়ের সেই রহস্যময় আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগল। 1915 সালের মেয়েভির প্রাক্কালে এমন কম্পন অনুভূত হল যা আইলসবেরির লোকেও টের পেল। আর তার পরবর্তী হ্যালোউইনের রাতে সেন্টিনেল হিলের চূড়া থেকে আগুনের শিখা দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে এক গুড়গুড় শব্দ ভেসে এলো। গ্রামের লোকেরা কানাঘুষো বলতে লাগলো, এটা নিশ্চয়ই ওই ডাইনি হুইটলিদের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। কি যে করে বেড়ায়, যেমন বাপ তেমন মেয়ে। হ্যাঁ সত্যি, একদিন পুরো গ্রাম সমেত ধ্বংস করে ছাড়বে এরা। উইলবার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছিল। তার জন্মের 4র্থ বছরেই তাকে দেখে মনে হতো তার বয়স প্রায় 10। সে একাই গোগ্রাসে সমস্ত বই পড়ে ফেলত। কিন্তু এই বছরে একটা পরিবর্তন এসেছিল তার মধ্যে। সে আগের চেয়ে কথা অনেক কম বলতো। এক গভীর মিতবাক স্বভাব যেন তাকে গ্রাস করছিল। মাঝে মাঝে সে বিড়বিড় করে এমন সব অপরিচিত ভাষায় অদ্ভুত ছন্দে মন্ত্রপাঠ করত যা শুনে শ্রোতার রক্ত হিম হয়ে যেত এক অজানা আতঙ্কে। বাড়িতে আসা হাতে গোনা কয়েকজন আগন্তুক প্রায়ই দেখত লাভিনিয়া নিচতলায় একা বসে আছেন, আর তক্তা দিয়ে মোড়া দোতলা থেকে অদ্ভুত সব চিৎকার ও পায়ের আওয়াজ ভেসে আসছে। একবার এক রসিক মাছ বিক্রেতা সিঁড়ির দিকে তালাবন্ধ দরজাটি খোলার চেষ্টা করতেই লাভিনিয়া অস্বাভাবিক ভয় পেয়েছিল সেই দিন, এবং প্রায় ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠেছিল তার ওপর। সেই মাছ বিক্রেতা যখন পরে গ্রামের আড্ডায় সমস্ত ঘটনা তাদের জানিয়েছিলেন, তখন আড্ডার লোকেরাই সেই দরজা, কাঠের র্যাম্প আর দ্রুত হারিয়ে যাওয়া গরুগুলোর কথা ভেবে শিউরে উঠেছিল। তাদের মনে পড়ে গিয়েছিল বৃদ্ধ হুইটলির যৌবনের সেই গল্পগুলো, কিভাবে নির্দিষ্ট কিছু বিধর্মী দেবতার উদ্দেশ্যে সঠিক সময়ে সার উৎসর্গ করলে মাটির নিচ থেকে অদ্ভুত সব জিনিস উঠে আসে। রাস্তার কুকুরগুলো এখন কেবল উইলবার্ডকেই নয়, বরং পুরো হুইটলি বাড়িটাকেই ভয় ও ঘৃণা করতে শুরু করেছিল। 1917 সালে যুদ্ধ এলো। স্থানীয় ড্রাফট বোর্ডের চেয়ারম্যান ডানউইচ থেকে এমন তরুণ খুঁজে পেতে হিমশিম খেলেন যাদের অন্তত প্রশিক্ষণ শিবিরে পাঠানোর মতো শারীরিক যোগ্যতা আছে। পুরো অঞ্চলের এই ব্যাপক অবক্ষয়ের লক্ষণ দেখে সরকার শঙ্কিত হয়ে কয়েকজন অফিসার ও মেডিকেল বিশেষজ্ঞকে তদন্তের জন্য পাঠালো। নিউ ইংল্যান্ডের খবরের কাগজে পাঠকদের হয়তো সেই জরিপের কথা এখনো মনে আছে। এই তদন্তের প্রচারণাই সাংবাদিকদের নজর হুইটলির দিকে ঘুরিয়ে দিল। বোস্টন গ্লোব আর আর্খাম অ্যাডভার্টাইজার তাদের রবিবারের সংখ্যায় ফলাও করে ছাপল তরুণ উইলবারের অকালপক্কতা, বৃদ্ধ হুইটলির কালো জাদু, অদ্ভুত সব বইয়ের তাক, সিল করা দোতলা আর পুরো অঞ্চলের ভৌতিক পরিবেশ। উইলবারের বয়স তখন 4, কিন্তু তাকে 15 বছরের কিশোরের মতো দেখাচ্ছিল। তার ঠোঁট ও গালে কালো রোমের আস্তরণ জমেছিল। তার গলার স্বর
ভাঙতে শুরু করেছিল। পরবর্তী 1 দশক ধরে হুইটলি পরিবারের কাহিনী এই বিকারগ্রস্ত জনপদের সাধারণ জীবনযাপনের সঙ্গে এমনভাবে মিশে গেল যে তাকে আলাদা করা দায় হয়ে উঠল। এখানকার মানুষ তাদের অদ্ভুত আচার আচরণ এবং মেইভ বা হ্যালোউইনের সেই সব নারকীয় উৎসবের সঙ্গে একরকম অভ্যস্ত হয়ে পড়েছিল। বছরে 2 বার তারা সেন্টিনেল হিলের চূড়ায় আগুন জ্বালাত, আর ঠিক সেই সময় পাহাড়ের ভেতর থেকে সেই আদিম গুড়গুড় শব্দ ভেসে আসত, যার তীব্রতা ক্রমেই অস্বাভাবিকভাবে বেড়েই চলেছিল। আর ওই নির্জন খামার বাড়িতে সারা বছর ধরেই চলত অদ্ভুত সব ইঙ্গিতপূর্ণ কর্মকাণ্ড। সময়ের সঙ্গে সঙ্গে আগন্তুকেরা দাবি করতে শুরু করলো যে পরিবারের সবাই যখন নিচতলায় থাকে তখনও তারা উপরের সেই সিল করা অংশ থেকে শব্দ শুনতে পায়। সালটা 1923। উইলবারের বয়স যখন মাত্র 10, তখন সেই পুরনো বাড়িতে আবার দ্বিতীয়বারের মতো ব্যাপক তোড়জোড় শুরু হলো। এবারের সমস্ত কাজ চলল ওপরে সেই তালাবদ্ধ অংশে। ফেলে দেওয়া কাঠের টুকরো আর আবর্জনা দেখে লোকে ধারণা করল যে নাতি আর দাদু মিলে ওপরতলার সব দেওয়াল ভেঙে ফেলছেন, এমনকি চিলে কোঠার মেঝেটাও সরিয়ে দিয়েছেন। ফলে নিচতলার ছাদ থেকে শুরু করে বাড়ির সেই সুউচ্চ ছাদ পর্যন্ত এখন কেবল একটাই বিশাল শূন্য গর্ভস্থান। এই ঘটনার পরের বসন্তে বৃদ্ধ হুইটলি লক্ষ্য করলেন যে কোল্ড স্প্রিং গ্লেন থেকে ঝাঁকে ঝাঁকে উইপুয়ার উইল পাখি এসে রাতে তার জানলার নিচে ডাকাডাকি করছে। তিনি বুঝতে পারলেন তার সময় বোধহয় ফুরিয়ে এসেছে। 1924 সালের ল্যাম্পস নাইটে আইসবেরির ডাক্তার হাউস্টনকে তড়িঘড়ি তলব করলেন উইলবার হুইটলি। সে তার একমাত্র ঘোড়াটিকে অন্ধকারের ভেতর দিয়ে চাবুক মেরে ছুটিয়ে এনে গ্রামের অসবর্নের দোকান থেকে ফোন করেছিলেন। ডাক্তার এসে দেখলেন বৃদ্ধ হুইটলি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। হৃদস্পন্দন ও কষ্টকর শ্বাস প্রশ্বাসই বলে দিচ্ছিল যে অন্তিম লগ্ন আর বেশি দূরে নয়। বিছানার পাশে দাঁড়িয়েছিল সেই আকারহীন অ্যালবিনো কন্যা এবং অদ্ভুত দাড়িওয়ালা নাতি, আর তাদের মাথার ওপরেই সেই বিশাল শূন্য গহ্বর থেকে ভেসে আসছিল এক অস্বস্তিকর ছন্দবদ্ধ ঢেউয়ের শব্দ, যেন সমতল সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ। তবে ডাক্তার সবচেয়ে বেশি বিচলিত হলেন বাইরের সেই নিশাচর পাখিদের কলরবে। মনে হচ্ছিল অসংখ্য উইপুয়ার উইল পাখি তাদের অন্তহীন বার্তা চিৎকার করে জানাচ্ছে, আর সেই ডাকের তাল পৈশাচিকভাবে মিলে যাচ্ছে মুমূর্ষ বৃদ্ধের হাঁপড়ের মতো শ্বাস প্রশ্বাসের সঙ্গে। পুরো ব্যাপারটাই অতিপ্রাকৃত ও অস্বাভাবিক বলে মনে হলো ডাক্তার হাউটনের। জরুরি ডাক পেয়ে তিনি অনিচ্ছা সত্ত্বেও সেই অভিশপ্ত অঞ্চলে প্রবেশ করেছেন। এই পরিবেশ তারই উপযুক্ত। রাত 1টার দিকে বৃদ্ধ হুইটলি জ্ঞান ফিরে পেলেন এবং তার গোঙানি থামিয়ে নাতিকে উদ্দেশ্য করে ভাঙা গলায় কয়েকটি অসংলগ্ন কথা বললেন। বোঝাই যাচ্ছিল তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। হুইটলি বললেন, আরো জায়গা আছে উইলি, শীঘ্রই আরো জায়গা দরকার পড়বে তোমার। তুমি যত বড় হবে আর সেও দ্রুত বাড়বে। তারপর এক সময় তোমার বশ মানবে সে। ওই বইয়ের 751 নম্বর পৃষ্ঠায় যে মন্ত্র লেখা আছে, ইয়কশটের দরজা খোলার জন্য সেই দীর্ঘ মন্ত্রটা ব্যবহার করো তুমি। কিছুক্ষণ থামলেন তিনি। বাইরের পাখিরাও যেন সেই পরিবর্তিত তালের সঙ্গে নিজেদের ডাক মানিয়ে নিল।
আর দূর থেকে পাহাড় সেই অদ্ভুত আওয়াজের রেশ ভেসে এলো। এরপর তিনি আরও দু একটি বাক্য সঙ্গে যোগ করলেন। ওকে নিয়মিত খাইও উইলি, আর পরিমাণের দিকে নজর রেখো। মনে রেখো, যত খেতে দেবে তত বেড়ে উঠবে ও। কিন্তু খবরদার, জাগার তুলনায় ওকে বেশি বাড়তে দিও না। যদি ও ঘর ভেঙে বেরিয়ে আসে অথবা ইয়ক শটের দরজা খোলার আগেই ছাড়া পেয়ে যায়, তবে সব শেষ, কোনো লাভ হবে না। একমাত্র ওপার থেকে যারা আসে তারাই ওকে বংশবৃদ্ধি করাতে আর কাজ করাতে পারে। একমাত্র তারাই পারে। কিন্তু কথার বদলে আবার সেই গোঙানি শুরু হলো, আর পাখির ডাকের ধরন পাল্টে যেতেই লাভিনিয়া আর্তনাদ করে উঠল। 1 ঘন্টারও বেশি সময় ধরে এই অবস্থা চলার পর শেষমেশ ডক্টর হাউটন সেই ঘোলাটে ধূসর চোখের পাতা নামিয়ে দিলেন, আর বাইরের পাখিদের তুমুল কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। লাভিনিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কিন্তু উইলবার কেবল মৃদু হাসল, আর তার সঙ্গে তাল মিলিয়ে পাহাড়ের গর্জনও খুবই ক্ষীণভাবে শোনা গেল সেই রাতে। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। উইলবার ততদিনে তার একপেশে বিদ্যায় এক অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী হয়ে উঠেছে। পুরনো দিনের দুর্লভ ও নিষিদ্ধ বই যেখানে সংরক্ষিত থাকে, দূর দূরান্তের এমন অনেক লাইব্রেরি গ্রন্থাগারীদের সঙ্গে তার চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ ছিল। এদিকে ডানউইচ এলাকায় তাকে ঘিরে ঘৃণা ও আতঙ্ক ক্রমেই বাড়ছিল, কারণ বেশ কিছু তরুণ তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহের তীর অস্পষ্টভাবে তার দিকেই ছিল। কিন্তু ভয়ে কিংবা সেই প্রাচীন স্বর্ণমুদ্রার প্রভাবে সে সবসময় তদন্ত থামিয়ে দিতে সক্ষম হতো। এখন তার চেহারায় চূড়ান্ত গাম্ভীর্য ও বয়সের ছাপ স্পষ্ট, আর উচ্চতা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের সীমা ছুঁয়েও যেন কিছুতেই থামতে চাইছিল না। 1925 সালে মিসকাটেনিক বিশ্ববিদ্যালয় থেকে একজন পণ্ডিত তার সঙ্গে দেখা করতে আসেন, এবং ফ্যাকাশে ও বিভ্রান্ত মুখ নিয়ে তিনি ফিরে যান। তখন উইলবারের উচ্চতা ছিল পুরো 7.25 ফুট। বছরের পর বছর ধরে উইলবার তার আধা বিকলাঙ্গ অ্যালবিনো মায়ের প্রতি চরম অবজ্ঞা দেখাতে শুরু করেছিল। শেষে মেইভ এবং হ্যালোইন মাসের প্রতি রাতে পাহাড়ে যাওয়ার উপরেও সে নিষেধাজ্ঞা জারি করে। একদিন লাভিনিয়া মেমি বিশপকে সমস্তটা বিস্তারিত জানান, এবং এও বলেন যে তিনি এখন নিজের ছেলেকেই ভয় পেতে শুরু করেছেন। সেইবার হ্যালোইনে পাহাড়ের গহ্বর থেকে আসা সেই গুড় গুড় শব্দ আগের চেয়েও যেন আরো অনেক বেশি জোরে শোনা গেল। কিন্তু মানুষের মনোযোগ কেড়ে নিল হুইটলিদের অন্ধকার খামার বাড়ির আশেপাশে জড়ো হওয়া সেই অসংখ্য উইল পাখির অস্বাভাবিক ও ছন্দবদ্ধ চিৎকার। তাদের সেই তীক্ষ্ণ ডাক ধীরে ধীরে এক পৈশাচিক অট্টহাসিতে পরিণত হয়ে সারা এলাকা কাঁপিয়ে তুলল, এবং ভোর হওয়ার আগেই তারা আবার দক্ষিণে উড়ে গেল। এর অর্থ ঠিক কি তা প্রতিবেশীরা নিশ্চিত করে বলতে পারল না। গ্রামের কারোর মৃত্যুও হয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে লাভিনিয়াকে সেই রাতের পর আর কখনো দেখা গেল না।
1927 সালের গ্রীষ্মে উইলবার খামারের উঠোনে দুটি শেড মেরামত করল এবং তার বইপত্র ও জিনিসপত্র সেখানে সরিয়ে নিতে শুরু করল। এর কিছুদিন পরেই গ্রামবাসীরা দেখল হুইটলিদের খামার বাড়িতে আবারও নতুন করে কাঠমিস্ত্রির কাজ চলছে। উইলবার নিচতলার সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে এবং মনে হচ্ছে তার দাদু 4 বছর আগে ওপরতলায় যা করেছিল এবার নিচতলাতেও দেওয়াল ভেঙে সে ঠিক তাই করছে। তাকে দেখে বেশ উদ্বিগ্ন ভীত বলেও মনে হচ্ছিল। লোকজনের সাধারণত সন্দেহ ছিল যে তার মায়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে সে এমন কিছু জানে যা সাধারণত গ্রহণযোগ্য নয়। তাই আজকাল খুব কম লোকই তার বাড়ির ত্রিসীমানায় পা বাড়াত। তার উচ্চতা এখন 7 ফুট ছাড়িয়ে গেছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তার এই দ্রুত অস্বাভাবিক বৃদ্ধি থামার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না। সময়টা শীতকাল। উইলবার হার্ভার্ডের ওয়াইডেনার লাইব্রেরি, প্যারিসের বিবিওথেক ন্যাশনাল, ব্রিটিশ মিউজিয়াম, বুয়েনোস আইরেস ইউনিভার্সিটি এবং আখরেম মিসকাটেনিক ইউনিভার্সিটি লাইব্রেরির সঙ্গে চিঠিপত্র আদান প্রদান করেও সে উন্মাদ আরব আব্দুল আলহাজারের লেখা সেই বিভৎস নেক্রোনমিকন বইটি ধার পেতে ব্যর্থ হল। তাই শেষমেশ সে নিজেই ডানুজের সবচেয়ে কাছে অবস্থিত মিসকাটেনিক বিশ্ববিদ্যালয়ের কপিটি দেখতে আরখামে উপস্থিত হল। সে তখন প্রায় 8 ফুট লম্বা, হাতে অসবর্নের দোকান থেকে কেনা সস্তা নতুন সুটকেস। সে এর আগে কখনো শহর দেখেনি, কিন্তু তখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ খুঁজে বের করা ছাড়া তার মাথায় আর কোনো চিন্তাই ছিল না। তাই সে খেয়ালই করল না যে পাহারায় থাকা বিশাল সাদা দাঁতওয়ালা কুকুরটি তাকে দেখে অস্বাভাবিক আক্রোশ ও ঘৃণায় চিৎকার করছে এবং নিজের শক্ত শিকল ছিঁড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। উইলবারের সঙ্গে ছিল তার দাদুর রেখে যাওয়া ডক্টর ডির করা সেই অমূল্য কিন্তু অসম্পূর্ণ ইংরেজি সংস্করণটি। ল্যাটিন কপিটি হাতে পেতেই সে সঙ্গে সঙ্গে দুটো মিলিয়ে দেখতে শুরু করল। তার নিজের ত্রুটিপূর্ণ খণ্ডে 751তম পৃষ্ঠার যে অংশটি থাকার কথা ছিল সেটি খুঁজে বের করাই ছিল তার লক্ষ্য। এই কথাটি সে লাইব্রেরিয়ান হেনরি আর্মিটেজকে ভদ্রতাবশত না বলে পারল না। ডক্টর আর্মিটেজ একবার তাদের খামারে গিয়েছিলেন এবং এখন তাকে বিনয়ের সঙ্গে নানান প্রশ্ন করছিলেন। উইলবার স্বীকার করতে বাধ্য হল যে সে এমন এক ধরনের সূত্র বা মন্ত্র খুঁজছে যেখানে ইয়কশটের সেই ভয়াবহ নাম রয়েছে, কিন্তু বইগুলোর মধ্যে অসামঞ্জস্য, দ্বিরুক্তি এবং অস্পষ্টতা দেখে সে বেশ বিভ্রান্তিতে পড়ে গেল। এখানে একটা পৃষ্ঠা থাকার কথা, কোথায় সেটা? উইলবার সম্পূর্ণ বইটা উল্টাপাল্টা দেখতে শুরু করল, কারণ সঠিক বিষয়টি নির্ধারণ করা মোটেও সোজা কাজ ছিল না। সে যখন তার নির্বাচিত মন্ত্রটি কপি করছিল তখন ডক্টর আর্মিটেজ অনিচ্ছা সত্ত্বেও তার কাঁধের ওপর দিয়ে খোলা পাতার দিকে তাকালেন এবং তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ল্যাটিন সংস্করণের বাম দিকের পৃষ্ঠায় এমন সব ভয়ানক হুমকি লেখা ছিল যা কল্পনাও করা যায় না। উইলবার বিড়বিড় করে বলতে শুরু করল, এমনটা ভাবার কোনো কারণ নেই যে মানুষ পৃথিবীর আদি কিংবা অন্তিম প্রভুরূপে বিরাজমান, কিংবা জীবন ও বস্তু জগৎ একই পথে চলে। প্রাচীনেরা ছিল, প্রাচীনেরা আছে এবং প্রাচীনেরাই থাকবে। আমাদের পরিচিত স্থানের ভেতরে নয়, বরং সেগুলোর মধ্যবর্তী স্থানে তারা বিচরণ করে, শান্ত, আদিম, মাত্রাহীন এবং আমাদের দৃষ্টি অগোচরে। ইয়কশট সেই তরুণ চেনে, সে নিজেই সেই তরুণের চাবিকাঠি ও প্রহরী। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব ইয়কশটের মাঝে একাকার। তিনি জানেন কোথায় প্রাচীনেরা প্রাচীনকালে ভেদ করে এসেছিল এবং কোথায় তারা আবার ভেদ করে আসবে। তিনি জানেন পৃথিবীর কোন কোন প্রান্তর তারা মারিয়েছে এবং এখনও কোথায় তারা বিচরণ করছে।
আর কেনই বা কেউ তাদের বিচরণ করতে দেখতে পায় না? তাদের গন্ধে মানুষ মাঝে মধ্যে তাদের উপস্থিতি টের পায়, কিন্তু তাদের চেহারা কেউ জানে না। ব্যতিক্রম শুধু তারাই যাদের তারা মানব জাতির গর্ভে জন্ম দিয়েছে। আর তাদের মধ্যেও অনেক প্রকারভেদ আছে। মানুষের নিখুঁত প্রতিমূর্তি থেকে শুরু করে সেই দৃষ্টিহীন বা বস্তুহীন আকার পর্যন্ত, যা আদতে তারা নিজেই। তারা একাকী স্থানগুলোতে অদৃশ্য ও কদর্য হয়ে ঘুরে বেড়ায়। মহান ক্লথু তাদেরই জ্ঞাতি, তবুও সে তাদের অস্পষ্টভাবে দেখতে পায়। ইয়া সবনি গুরাত, তাদের হাত তোমাদের টুটি চেপে ধরে আছে, অথচ তোমরা তাদের দেখতে পাও না। যেখানে তারা একসময় রাজত্ব করত, এখন সেখানে মানুষ রাজত্ব করে। আর যেখানে এখন মানুষ রাজত্ব করছে, শীঘ্রই সেখানে তারা রাজত্ব করবে। গ্রীষ্মের পর শীত আসে এবং শীতের পর আবার গ্রীষ্ম। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছে, শক্তিশালী হয়ে, কারণ এখানেই তারা পুনরায় রাজত্ব কায়েম করবে। ডক্টর আর্মিটেজ বুঝতে পারলেন তার সামনের এই কুজো ছাগল সদৃশ্য দৈত্যটি অন্য কোনো গ্রহের সন্তান। সে আংশিকভাবে মানুষ ঠিকই, কিন্তু তার সঙ্গে যোগ রয়েছে আদিম সত্তা ও অস্তিত্বের সেই কালো গহ্বরগুলোর, যা শক্তি, বস্তু, স্থান ও কালের সব সীমানা ছাড়িয়ে দানবীয় ছায়ার মতো বিস্তৃত। খানিক বাদে উইলবার মাথা তুলল। মিস্টার আর্মিটেজ, আমার মনে হয় বইটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। এমন কিছু জিনিস আমাকে বিশেষ অবস্থায় পরীক্ষা করতে হবে, যা এখানে কিন্তু সম্ভব নয়। আর সামান্য নিয়মকানুনের দোহাই দিয়ে আমাকে আটকানো মহাপাপ হবে। আমাকে এটা নিয়ে যেতে দিন স্যার। আমি কথা দিচ্ছি, কেউ কিছু কিন্তু টের পাবে না। আমি যে এটার খুব যত্ন নেব, তা তো আর আপনাকে বলে বোঝাতে হবে না। এই ডির কপিটার এরকম দশা কিন্তু আমি করিনি। লাইব্রেরিয়ানের মুখের দিকে কঠোর প্রত্যাখ্যান দেখে সে থমকে গেল, আর তার চেহারায় পুনরায় ধূর্ততার ছাপ ফুটে উঠল। আর্মিটেজ তাকে বলতে যাচ্ছিলেন যে সে চাইলে প্রয়োজনীয় অংশের অনুলিপি তৈরি করে নিতে পারে, কিন্তু হঠাৎ সম্ভাব্য পরিণতির কথা ভেবে নিজেকে সামলে নিলেন তিনি। এমন কোনো সত্তার হাতে বাইরের জগতের এই চাবিকাঠি তুলে দেওয়া বড্ড ঝুঁকির কাজ। হুইটলি পরিস্থিতি বুঝতে পেরে হালকাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করল। বেশ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হয়তো হারবার্ট আপনার মতো এতটা খুঁতখুঁতে হবে না। আর কোনো কথা না বলে সে উঠে দাঁড়ালো এবং প্রতিটি দরজায় মাথা নিচু করে ভবন থেকে বেরিয়ে গেল। আর্মিটেজ পাহারাদার কুকুরটির সেই হিংস্র চিৎকার শুনতে পেলেন এবং জানলা দিয়ে ক্যাম্পাসের যেটুকু অংশ দেখা যায় সেখান দিয়ে হুইটলির গরিলা সদৃশ্য হাঁটার ভঙ্গি তিনি লক্ষ্য করলেন। তার মনে পড়ে গেল অ্যাডভার্টাইজার পত্রিকায় সেই পুরনো রবিবারের সংখ্যাগুলোর কথা। ডানউইচে তার একমাত্র সফরের সময় গ্রাম্য চাষা ও স্থানীয়দের কাছ থেকে শোনা সেই লোককথাগুলো, যা কোনো অংশেই পৃথিবীর নয়, অন্তত এই ত্রিমাত্রিক পৃথিবীর তো নয়। তিনি ঘৃণায় শিউরে উঠে নেক্রোনমিকান তালা বন্ধ করে রাখলেন, কিন্তু ঘরটি তখনও এক অপবিত্র এবং অচেনা দুর্গন্ধে ভরে উঠেছিল। হ্যাঁ, সেই একই গন্ধ যা 3 বছর আগে হুইটলিদের খামার বাড়িতে তাকে অসুস্থ করে তুলেছিল। পরবর্তী সপ্তাহগুলোতে ডক্টর আর্মিটেজ উইলবার হুইটলি এবং ডানউইচের সেই নিরাকার উপস্থিতি সম্পর্কে সম্ভাব্য সব তথ্য সংগ্রহ করে নেমে পড়লেন। তিনি আইলসবেরির ডক্টর হাউটনের সঙ্গে যোগাযোগ করলেন, যিনি বৃদ্ধ হুইটলির শেষ সময় তার পাশে ছিলেন। চিকিৎসকের উদ্ধৃতি করা দাদুর শেষ কথাগুলোর মধ্যে তিনি ভাবার মতো অনেক রসদ পেলেন। তবে ডানউইচ গ্রামে গিয়ে খুব একটা নতুন কিছু জানা গেল না। কিন্তু নেক্রোনমিকানের যে অংশগুলো উইলবার এত আগ্রহ নিয়ে খুঁজছিল,
সেগুলো খুঁটিয়ে পরীক্ষা করে এই গ্রহের প্রতি অস্পষ্ট হুমকি হয়ে দাঁড়ানো সেই অদ্ভুত অশুভ শক্তির প্রকৃতি, পদ্ধতি এবং আকাঙ্ক্ষা সম্পর্কে নতুন ও ভয়ানক সব সূত্র পাওয়া গেল। বোস্টনের কয়েকজন প্রাচীন বিদ্যার ছাত্রের সঙ্গে কথা বলে এবং অন্যত্র অনেকে চিঠি লিখে তিনি যা জানলেন তাতে তার বিস্ময় ধীরে ধীরে সতর্কতায় এবং শেষমেশ তীব্র আধ্যাত্মিক ভয়ে রূপান্তরিত হল। 1928 সালে ল্যামাস এবং শারদীয় বিষুব সংক্রান্তির মধ্যবর্তী সময়ে ডানুইচে মূল আঘাতটি নেমে এসেছিল, আর ডক্টর আর্মিটেজ ছিলেন সেই পৈশাচিক ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। ইতিমধ্যে তিনি কেমব্রিজে হুইটলির সেই অদ্ভুত এবং কদাকার সফরের কথা শুনেছিলেন, জানতে পেরেছিলেন ওয়াইডেনার লাইব্রেরি থেকে নেক্রোনমিকান ধার নেওয়া বা তার অনুলিপি তৈরি করার জন্য তার মরিয়া চেষ্টার কথা। কিন্তু আর্মিটেজ আগে থেকেই এই ভয়ঙ্কর গ্রন্থটির দায়িত্বে থাকা সমস্ত লাইব্রেরিয়ানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়ায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। কেমব্রিজে থাকাকালে উইলবারকে ভীষণ স্নায়ুচাপে ভুগতে দেখা গিয়েছিল। বইটির জন্য যেমন সে উদ্গ্রীব ছিল, তেমনি বাড়ি ফেরার জন্যেও সে অস্থির হয়ে উঠেছিল, যেন বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে কোনো অঘটন ঘটে যাওয়ার ভয় পাচ্ছিল সে। অগাস্টের শুরুর দিকে সেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটল। 3রা অগস্ট শেষ রাতে কলেজ ক্যাম্পাসে সেই হিংস্র পাহারাদার কুকুরটার বুনো ও উন্মত্ত চিৎকারে ডক্টর আর্মিটেজের ঘুম ভেঙে গেল। কুকুরটা সেই গভীর রাতে প্রচণ্ড চিৎকার করে চলেছিল, আর তার মাঝে মাঝে ছিল এক হাড়হিম করা বিরতি। তারপর সম্পূর্ণ ভিন্ন এক গলা থেকে ভেসে এলো এক আর্তনাদ, এমন এক চিৎকার যা আরখামের অর্ধেক মানুষের ঘুম ভাঙিয়ে দিয়েছিল সেই রাতে, এবং পরবর্তীকালে আজীবন তাদের দুঃস্বপ্নে হানা দিত সেই বীভৎস শব্দ। সে এমন এক আর্তনাদ যা পৃথিবীর কোনো জীবের কিংবা পুরোপুরি পার্থিব কোনো সত্তার গলার স্বর হতেই পারে না। আর্মিটেজ কোনো মতে গায়ে কাপড় ছড়িয়ে রাস্তার লন পেরিয়ে কলেজের ভবনের দিকে ছুটলেন। গিয়ে দেখলেন আরও কয়েকজন তার আগেই সেখানে পৌঁছে গেছে, আর লাইব্রেরি ভবন থেকে তখনও চোরের অ্যালার্ম বেজেই চলেছে। চাঁদের আলোয় দেখা গেল একটি জানলা হাঁ করে খোলা, আর ভেতরটা অন্ধকার। যার আশার সে ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়েছে, কারণ কুকুরের ডাকা সেই আর্তনাদ এখন ক্রমশ ত্রিস্তরীয় মাত্রা পেরিয়ে মিশ্র গোঙানি আর ঘড়ঘড়ানিতে পরিণত হয়েছে, এবং তা যে লাইব্রেরির ভেতর থেকেই আসছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো এক সহজাত প্রবৃত্তি আর্মিটেজকে সতর্ক করে দিল যে ভেতরে যা ঘটছে তা সাধারণ দুর্বল চিত্তের মানুষের দেখার মতো দৃশ্য নয়। তাই তিনি নিজের কর্তৃত্ব খাটিয়ে ভিড় সরিয়ে ভেস্টিবুলের দরজা খুললেন। ভিড়ের মধ্যে তিনি প্রফেসর ওয়ারেন রাইস এবং ডক্টর ফ্রান্সিস মর্গানকে দেখতে পেলেন। তাদের তিনি নিজের কিছু আশঙ্কা আর সন্দেহর কথা আগেই জানিয়েছিলেন। তাদের দুজনকে তিনি ভেতরে আসার জন্য ইঙ্গিত করলেন। ভেতরের সব আওয়াজ তখন থেমে গেছে, কিন্তু আর্মিটেজ হঠাৎ চমকে উঠে খেয়াল করলেন যে ঝোপঝাড়ের আড়াল থেকে অসংখ্য উইল পাখির সমস্বরে এক অভিশপ্ত ছন্দে শীষ দিতে শুরু করেছে, যেন মুমূর্ষ কোনো ব্যক্তির শেষ নিঃশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে তারা গান গাইছে। পুরো ভবনটি এক ভয়ানক দুর্গন্ধে ভরে গিয়েছিল। এই গন্ধ ডক্টর আর্মিটেজের বড্ড পরিচিত। 3 জন লোক দ্রুত করিডোর পেরিয়ে সেই জিনিওলজিক্যাল রিডিং রুমের দিকে ছুটে গেলেন, তবে এক মুহূর্তের জন্য কেউ আলো জ্বালানোর সাহস পেল না।
আর্মিটেজ কোনো মতে সাহস সঞ্চয় করে আলোর সুইচ টিপলেন এবং অবিন্যস্ত টেবিল আর উল্টে পড়ে থাকা চেয়ারের মাঝে যা পড়ে থাকতে দেখলেন সেটা দেখে ভয় চিৎকার করে উঠলেন ঘরের সকলে। প্রফেসর রাইস জানান যে তিনি এক মুহূর্তের জন্য সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তারা দেখলেন হলদেটে সবুজ এক দুর্গন্ধ রস আর আলকাত্রার মতো চটচটে তরলের পুকুরে যে বস্তুটি একপাশ আধ বাঁকা হয়ে পড়ে আছে। লম্বায় তার উচ্চতা প্রায় 9 ফুটের কাছাকাছি। কুকুরটির তার পরনের সব কাপড় ও শরীরের কিছুটা চামড়া ছিঁড়ে ফেলেছিল। প্রাণীটি তখনও পুরোপুরি মরে যায়নি, বরং নিঃশব্দে ও সবিরাম আক্ষেপের সঙ্গে খিঁচুনি দিচ্ছিল। আর বাইরের অপেক্ষমান উইল পাখির উন্মাদ শীষের সঙ্গে তাল মিলিয়ে তার বুকটা অস্বাভাবিক ওঠানামা করছিল। জুতোর চামড়ার টুকরো আর পোশাকের অংশবিশেষ সারা ঘরে ছড়িয়ে ছিটিয়েছিল, আর জানলার ঠিক নিচেই পড়েছিল একটি খালি ক্যানভাসের থলি, যা স্পষ্টতই ছুঁড়ে ফেলা হয়েছে। মাঝখানে ডেস্কের কাছে একটি রিভলভার পড়েছিল। পরে দেখা যায় কার্তুজের গায়ে আঘাতের চিহ্ন থাকলেও গুলি বেরোয়নি, তাই বোঝাই যায় কেন ওটা চালানো সম্ভব হয়নি। কিন্তু সেই মুহূর্তে ওই প্রাণীর উপস্থিতি অন্য সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। কোনো মানুষের কলম দিয়ে এর বর্ণনা দেওয়া সম্ভব নয়, তবে এতটুকু বলা যায় যে এই গ্রহের সাধারণ জীবজন্তু এবং পরিচিত 3টি মাত্রার সঙ্গে যাদের চিন্তাভাবনা গভীরভাবে জড়িত, তারা এই দৃশ্য কল্পনাতেও আনতে পারবে না। হাত ও মাথাটা মানুষের মতোই, আর সেই চিবুকহীন ছাগল সদৃশ্য মুখে হুইটলি পরিবারের ছাপ স্পষ্ট। কিন্তু ধর এবং শরীরের নিচের অংশ ছিল অঙ্গ বিকৃতির এক অবিশ্বাস্য নিদর্শন, বা বলা চলে দুঃস্বপ্নের মতো। এতটাই কিংভূত কিমাকার যে একমাত্র ঢিলে ঢালা পোশাকে পুরো শরীর আবৃত ছিল বলেই এতদিন সে পৃথিবীতে নির্বিঘ্নে হেঁটে বেড়াতে পেরেছে। কোমরের ওপরের অংশ ছিল আধা নরত্বারোপিত, যদিও তার বুকে যেখানে কুকুরের থাবা তখনও বসেছিল সেখানকার চামড়া ছিল কুমির বা ওই অ্যালিগেটরের মতো জালি কাটা এবং শক্ত। পিঠটা ছিল হলুদ ও কালো ছোপযুক্ত, তবে কোমরের নিচের অংশ ছিল সবচেয়ে জঘন্য। এখানে এসেই সমস্ত মানবীয় সাদৃশ্য শেষ হয়ে শুরু হয়েছে বিশুদ্ধ অলীক কল্পনা। চামড়া ছিল মোটা কালো পশমে ঢাকা, আর তলপেট থেকে প্রায় 20টির মতো লম্বাটে সবুজ ধূসর সুর বা কর্ষিকা নির্জীবভাবে ঝুলেছিল, যেগুলোর জায়গায় ছিল লাল চোষক মুখ। এগুলোর বিন্যাস ছিল অদ্ভুত, যেন পৃথিবী বা এই সৌরজগতের অজানা কোনো মহাজাগতিক জ্যামিতির নিয়ম মেনে সাজানো। নিতম্বের 2 পাশে গোলাপি লোমশ অক্ষিগহ্বরের গভীরে বসানো ছিল অপরিণত চোখের মতো কিছু একটা, আর লেজের পরিবর্তে সেখানে ঝুলেছিল বেগুনি আংটি বা রিংয়ের দাগযুক্ত একটি সুর বা স্পর্শক, যাতে অপরিণত মুখ বা গলার অনেক লক্ষণই স্পষ্ট ছিল। পাগুলো কালো পশম বাদ দিলে প্রাগৈতিহাসিক যুগের বিশাল সরীসৃপদের পেছনের পায়ের মতো দেখতে ছিল, যার শেষ প্রান্তে খুরের বদলে ছিল শিরা উপশিরাযুক্ত খাঁজকাটা মাংসপিণ্ড। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার লেজ ও সুরগুলোর রং ছান্দিক গতিতে পরিবর্তিত হচ্ছিল। সুরগুলোতেই পরিবর্তন দেখা যাচ্ছিল সবুজাভ আভা গাঢ় হওয়ার মাধ্যমে, আর লেজের বেগুনি রিংগুলোর মধ্যবর্তী স্থানে হলদেটে ভাব এবং ফ্যাকাশে ধূসর সাদার অদল বদল ঘটছিল। আসল রক্তের কোনো অস্তিত্বই ছিল না সেখানে, ছিল কেবল সেই দুর্গন্ধযুক্ত হলদেটে সবুজ রস, যার সামনে তখনও মেঝেতে গড়িয়ে পড়ছিল
এবং পেছনে রেখে যাচ্ছিল অদ্ভুত বিবর্ণ দাগ। 3 জন মানুষের উপস্থিতি মৃত্যু পথযাত্রী বস্তুটিকে যেন কিছুটা সচেতন করে তুলল। মাথা না ঘুরিয়ে সে বিড়বিড় করতে শুরু করল। ডক্টর আর্মিটেজ তার সেই প্রলাপের কোনো লিখিত রেকর্ড রাখেননি, তবে তিনি নিশ্চিতভাবে দাবি করেন যে উচ্চারিত শব্দগুলোর কোনোটি ইংরেজি ছিল না। প্রথমে কোনো শব্দাংশগুলোকে পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলানো যাচ্ছিল না, কিন্তু শেষের দিকে কিছু অসংলগ্ন ভাঙা ভাঙা শব্দ শোনা গেল, যা স্পষ্টতই নেক্রোনমিকন থেকে নেওয়া, সেই মহাজাগতিক ধর্মদ্রোহী গ্রন্থ যার খোঁজে এই প্রাণীটির জীবনাবসান হল। বাইরের উইপুর উইল পাখিদের অশুভ প্রত্যাশার চিৎকার যখন চরমে পৌঁছাল, তখন সেই আওয়াজ ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল। তারপর শ্বাস প্রশ্বাসের সেই গোঙানিও থেমে গেল, আর কুকুরটি মাথা তুলে এক দীর্ঘ করুণ হাহাকার করে উঠল। মেঝেতে পড়ে থাকা বস্তুটির হলুদ ছাগল সদৃশ্য চেহারা বদলে যেতে শুরু করলো ধীরে ধীরে, এবং সেই বিশাল কালো চোখ দুটো বীভৎসভাবে ঢুকে গেল কোটরে। আর সাথে সাথে সেই জানলার বাইরের পাখির সেই তীক্ষ্ণ শীষ হঠাৎ থেমে গেল, আর নিচে জড়ো হওয়া ভিড়ের গুঞ্জন ছাপিয়ে শোনা গেল আতঙ্কিত ডানা ঝাপটানোর শব্দ। চাঁদের আলোয় দেখা গেল অসংখ্য পাখির সেই বিশাল দল শিকার না পাওয়ার হতাশায় উন্মত্ত হয়ে ঝটফট করতে করতে আকাশে মিলিয়ে গেল। হঠাৎ কুকুরটি চমকে উঠে ভয় পেয়ে ঘেউ ঘেউ করে উঠল, এবং যে জানলা দিয়ে ঢুকেছিল সেটি দিয়েই এক লাফে বাইরে বেরিয়ে গেল। জনতা চিৎকার করে উঠল, আর ডক্টর আর্মিটেজ জানলা দিয়ে বাইরে থাকা লোকেদের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন যে পুলিশ বা মেডিকেল পরীক্ষক না আসা পর্যন্ত কাউকে যেন ভেতরে ঢুকতে দেওয়া না হয়। তিনি মনে মনে স্বস্তি পেলেন যে জানলাগুলো মাটি থেকে বেশ উঁচুতে হওয়ায় বাইরে থেকে কেউ উকি দিতে পারেনি। তিনি সাবধানে প্রতিটা জানলার কালো পর্দা টেনে দিলেন। ইতিমধ্যে 2 জন পুলিশ এসে পৌঁছেছে। ডক্টর মর্গান ভেস্টিবুলের সামনে তাদের আটকে দিয়ে বোঝাতে লাগলেন যে সেই দুর্গন্ধ ভরা রিডিং রুমে এখনই প্রবেশ না করাই তাদের জন্য মঙ্গল, অন্তত যতক্ষণ না পরীক্ষক আসছেন এবং মেঝেতে পড়ে থাকা বস্তুটি ঢেকে ফেলা হচ্ছে। ইতিমধ্যে মেঝেতে ঘটে চলেছিল এক ভয়াবহ পরিবর্তন। ডক্টর আর্মিটেজ আর প্রফেসর রাইসের চোখের সামনে সেই শরীরটি সংকুচিত হয়ে এবং পচে গিয়ে মিলিয়ে যাচ্ছিল বাতাসে। তবে এটুকু বলা যায় যে মুখ আর হাতের বাইরের চেহারাটুকু বাদ দিলে উইলবার হুইটলির মধ্যে সত্যিকারের মানুষের উপাদান খুব কমই ছিল। যখন মেডিকেল পরীক্ষক এলেন তখন রং করা মেঝের ওপরে কেবল চটচটে একটা সাদা মণ্ড পড়েছিল, আর সেই দানবীয় দুর্গন্ধ প্রায় মিলিয়ে গিয়েছিল। দৃশ্যত হুইটলির শরীরে কোনো খুলি বা হাড়ের কঙ্কাল ছিল না, অন্তত কোনো স্থায়ী বা প্রকৃত অর্থে তো নয়। প্রশাসনিক কর্তারা হতভম্ব হয়ে নিয়মমাফিক তদন্ত সারলেন। অস্বাভাবিক বিষয়গুলো যথারীতি সংবাদ মাধ্যম ও জনসাধারণের কাছ থেকে গোপন রাখা হলো, এবং ডানউইচ ও আইলসবেরিতে লোক পাঠানো হলো মৃত উইলবার হুইটলির সম্পত্তির খোঁজ নিতে বা তার কোনো উত্তরাধিকার আছে কিনা তা জানতে। তারা দেখলেন গোটা তল্লাট জুড়ে এক গভীর আতঙ্ক বিরাজ করছে সেখানে। একে তো গম্বুজাকৃতি পাহাড়গুলোর নিচ থেকে ক্রমাগত গুড়গুড় শব্দ ভেসে আসছে, তার উপর হুইটলিদের সেই তক্তামারা খামার বাড়ির বিশাল শূন্যগর্ভ খোলস থেকে এক অসহ্য দুর্গন্ধ বাতাসে ভারী হয়ে আছে। কর্মকর্তারা কোনো মতে মৃতের থাকার ঘর ও নতুন মেরামত করা শেডগুলো একবার দেখেই তাদের কাজ শেষ করলেন।
আইলসবেরির আদালতে তারা এক বিশাল প্রতিবেদন জমা দিলেন। মৃতের ডেস্কে পাওয়া এক বিশাল খাতায় অদ্ভুত সব হরপে লেখা এক অন্তহীন পাণ্ডুলিপি উদ্ধারকারীদের কাছে এক দুর্বোধ্য ধাঁধা হয়ে দাঁড়ালো। কালির তারতম্য আর হাতের লেখা দেখে এটিকে এক ধরনের দিনলিপি বলেই তো মনে হলো। এক সপ্তাহ ধরে তর্ক বিতর্কের পর সেটিকে মৃতের অদ্ভুত বইয়ের সংগ্রহের সঙ্গে মিসকাটেনিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো গবেষণার জন্য। কিন্তু সেরার সেরা ভাষাবিদরাও বুঝতে পারলেন না যে তাতে ঠিক কী লেখা রয়েছে। উইলবারের বৃদ্ধ হুইটলি সবসময় যে প্রাচীন স্বর্ণমুদ্রায় দাম মেটাতেন তার উৎসের কোনো হদিশ আজও মেলেনি। দিনটা 9 সেপ্টেম্বর। সন্ধ্যা থেকেই পাহাড়ে বিকট একরকম শব্দ হচ্ছিল, আর কুকুরগুলোও সেই একইভাবে পাগলের মতো ডেকে চলেছিল সেই রাতে। 10 তারিখ সকালে গ্রামবাসীরা বাতাসে এক অদ্ভুত গন্ধ পেল। সকাল 7টার দিকে কোল্ড স্প্রিং গ্লেন আর গ্রামের মাঝামাঝি জর্জ কোরির বাড়ির কাজের ছেলে লুথার গরুর পাল নিয়ে সেই পাহাড়ের দিকে গিয়েছিল। কিন্তু সেখান থেকে সে এক প্রকার উন্মাদ হয়ে ছুটে ফিরে আসে। রান্নাঘরে যখন সে হোঁচট খেয়ে ঢুকল, ভয়ে তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। হাঁপাতে হাঁপাতে লুথার কোনো মতে মিসেস কোরিকে তার অভিজ্ঞতার কথা বলল। মিসেস কোরি, ওখানে কিছু একটা আছে। এই ছোট গাছগুলো এমনভাবে দুমড়ে মুচড়ে সরে গেছে যেন একটা আস্ত বাড়ি ওই রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় বিশাল সব ছাপ পাওয়া গেছে মিসেস কোরি। একটা ছাপ পিছের ঢাকনার মতন গোল আর বড়, মাটিতে এমনভাবে ডেবে গেছে যেন হাঁটি হেঁটে গেছে, কিন্তু চারেক চেয়ে অনেক বেশি পা ছিল ওটার। পালানোর আগে আমি ওই একটা বা দুটো ছাপ ভালো করে দেখেছি। দেখলাম প্রত্যেকটা ছাপের কেন্দ্র থেকে রেখা ছড়িয়ে আছে, যেন বড় বড় তালপাতার পাখা। আমাদের পাখার চেয়ে 2-3 গুণ বড় হবেই হবে। রাস্তার ওপর সজোরে আঁচড়ে ফেলা হয়েছে। আর গন্ধটা ভয়ানক মিসেস কোরি। ওই হুইটলির পুরনো বাড়ির সেই গন্ধটার মতন মিসেস কোরি, ঠিক অমন। মিসেস কোরি আর কোনো কথা না বলে সাথে সাথে প্রতিবেশীদের ফোন করতে শুরু করলেন। তিনি যখন হুইটলিদের বাড়ির সবচেয়ে কাছের প্রতিবেশী বিশপের গৃহচারিকা স্যালি সাইয়ারকে ফোন করলেন, তখন তার বিস্ময়ের সীমা রইল না। কারণ স্যালির ছেলে চনসি জানায় যে সকালেই হুইটলিদের পাহাড়ের দিকে সে গিয়েছিল এবং ও মিস্টার বিশপের গরুর পালের অবস্থা এক নজর দেখেই ভয় প্রায় দৌড়ে পালিয়েছে। চনসির কথা থেকে জানা গেছে বৃদ্ধ হুইটলির বাড়িটা পুরো উড়ে গেছে। কাঠের কাঠামোগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন ভেতরে ডিনামাইট ফাটানো হয়েছে। কেবল নিচের তলাটা ঠিক আছে, কিন্তু সেটাও আলকাত্রার মতো এক ধরনের চটচটে জিনিসও মাখামাখি। সেখান থেকে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে আর ভাঙা ধারের পাশ দিয়ে চুঁয়ে মাটিতে পড়ছে। আর উঠোনেও ভয়ানক সব দাগ, এক একটা দাগ পিপের চেয়েও বড়, আর সেখানেও সেই চটচটে আঠা লেগে আছে। দাগগুলো ওখান থেকে সোজা চারণভূমির দিকে গেছে। সে আরও জানায় যে সে যখন গরুগুলোকে খুঁজতে গিয়েছিল তখন ডেভিলস অফ ইয়ার্ডের কাছের ওপরের চারণভূমিতে ওগুলোর দশা দেখেই সে দৌড়ে পালিয়ে এসেছে। অর্ধেক গরু উধাও, আর বাকিগুলোর মধ্যে অর্ধেক গরুর রক্ত চুষে নেওয়া হয়েছে, এবং সে নিশ্চিত ওটা গ্লেনের রাস্তা ধরেই গ্রামের দিকে গিয়েছে। দুপুরের মধ্যেই ডানউইচের 3/4 পুরুষ আর ছেলে ছোকরারা হুইটলিদের ধ্বংসস্তূপ আর কোল্ড স্প্রিং গ্লেনের মাঝখানের রাস্তা ও মাঠগুলোতে জড়ো হলো। তারা আতঙ্কের সঙ্গে সেই বিশাল দানবীয় পায়ের ছাপ, বিশপ পরিবারের জখম হওয়া গবাদি পশু, খামারবাড়ির সেই অদ্ভুত ও কদর্য ধ্বংসাবশেষ এবং মাঠ ও রাস্তার পাশের থেতলে যাওয়া গাছগুলো পরীক্ষা করতে লাগলো। হঠাৎ তারা খেয়াল করল খাদের ধারের সব গাছ বাঁকা হয়ে ভেঙে পড়েছে এবং খাড়া ঢালের নিচের ঝোপঝাড়ের ভেতর দিয়ে এক বিশাল রাস্তা তৈরি হয়েছে। দলের সঙ্গে থাকা 3টে কুকুর গ্লেনের কাছে আসতেই লেজ গুটিয়ে ভয়ে তারা কুঁকড়ে গেল।
এপাশ ওপাশ ভালো করে খুঁজে সেদিন রাতে সবাই যে যার বাড়ি ফিরে এলো এবং প্রতিটি বাড়ি ও গোলঘর যতদূর সম্ভব শক্ত করে আটকানো হলো। কোনো গবাদি পশুকে খোলা মাঠে রাখা হলো না। রাত 2টোর দিকে এক ভয়ানক দুর্গন্ধ এবং কুকুরের হিংস্র চিৎকার কোল্ড স্প্রিং গ্লেনের পূর্ব সীমান্তে এলমার ফ্রাইয়ের বাড়ির সবাইকে জাগিয়ে তুলল। সেই রাতে বাড়ির সবাই শুনতে পেল বাইরে কোথাও থেকে এক ধরনের চাপা হিসহিসে তরল কিছু চাটার শব্দ আসছে। মিসেস ফ্রাই প্রতিবেশীদের ফোন করার প্রস্তাব দিলেন এবং এলমার সবেমাত্র তাতে রাজি হতে যাচ্ছিলেন, ঠিক তখনই কাঠ চূর্ণ বিচূর্ণ হওয়ার এক প্রচণ্ড শব্দ তাদের আলোচনায় বাধা দিল। শব্দটা আসছিল সম্ভবত গোলঘর থেকে, আর তারপরই শোনা গেল গবাদি পশুর হাড় হিম করা আর্তনাদ দাপাদাপি। কুকুরগুলো লালা ঝরাতে ঝরাতে ভয়ে পরিবারের সদস্যের পায়ের কাছে কুকুরে রইল। ফ্রাই একটা লণ্ঠন হাতে জ্বালালেন, কিন্তু তিনি জানতেন ওই মিশকাল উঠোনে পা দেওয়া মানেই মৃত্যু। অবশেষে গবাদি পশুর দাপাদাপি ক্রমে করুণ গোঙানিতে পরিণত হল, আর তারপর শোনা গেল এক বিশাল মটমট কড়কড় শব্দ, এবং কিছুক্ষণ পর সেই শব্দের শেষ প্রতিধ্বনি কোল্ড স্প্রিং গ্লেনের গভীরে মিলিয়ে গেল। পরদিন পুরো তল্লাট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের সকলেই দেখল গ্লেন থেকে ফ্রাইয়ের উঠোন পর্যন্ত দানবীয় পায়ের ছাপ অনাবৃত মাটির তলাগুলোকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে, আর পুরনো লাল গোলঘরটির এক পাশ সম্পূর্ণ ধসে পড়েছে। গবাদি পশুর মাত্র 1/4 শনাক্ত করা গেল, তবে কিছু কিছু পশু অদ্ভুত টুকরোয় পরিণত হয়েছে। আর্ল সইয়ার পরামর্শ দিলেন আইলসবেরি বা আরখাম থেকে সাহায্য চাওয়ার। বৃদ্ধ জেবুলন হুইটলির বংশধারার সুস্থতা ও বিকৃত ঠিক মাঝামাঝি কোনো এক জায়গায় অবস্থান করছে। সে পাহাড়ের চূড়ায় কোনো এক আচারের ব্যাপারে অস্পষ্ট কিছু ইঙ্গিত দিল। তবে সেই রাতে আর তেমন কিছুই ঘটল না। সকালে ফ্রাই এবং শ্বেত বিশপ উভয় পরিবারই জানালো যে তাদের কুকুরগুলো গত রাতেও বেশ উত্তেজিত ছিল এবং দূর থেকে অস্পষ্ট শব্দ ও দুর্গন্ধ তারা পেয়েছে। এদিকে ভোরের অনুসন্ধানকারীরা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করল যে সেন্টিনেল হিল সংলগ্ন রাস্তায় নতুন এক প্রস্তুত দানবীয় পায়ের ছাপ পড়েছে। আগের মতোই রাস্তার দুপাশে থেতলে যাওয়া ঝোপঝাড়ার পায়ের ছাপের ধরন দেখে মনে হচ্ছিল সেই চলমান পাহাড়টি কোল্ড স্প্রিং গ্লেন থেকে এসে আবার একই পথে ফিরে গেছে। পাহাড়ের পাদদেশে 30 ফুট চওড়া এক ফালি পিষে যাওয়ায় জঙ্গল সোজা উপরের দিকে উঠে গেছে। আর অনুসন্ধানকারীরা যখন দেখল যে একেবারে খাড়া বা উলম্ব জায়গাতেও সেই নির্মম চলার পথ এক চুলো বাঁকেনি, তখন তাদের বিস্ময়ের আর বাকি রইল না। এই বিভীষিকা যাই হোক না কেন, তার পক্ষে প্রায় খাড়া পাথরে পাহাড় বেয়ে ওঠা সম্ভব। অনুসন্ধানকারীরা অপেক্ষাকৃত নিরাপদ পথ দিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠে দেখল যে সেই কদাকার পদচিহ্ন সেখানে গিয়েই শেষ হয়েছে, বা বলা ভালো সেখান থেকে উল্টো দিকে ঘুরেছে। এই সেই জায়গা যেখানে মেইভ এবং হ্যালোউইনের রাতে হুইটলিরা তাদের নারকীয় আগুন জ্বালত এবং সেই টেবিল সদৃশ্য পাথরের পাশে দাঁড়িয়ে দুর্বেদ্য অজানা কোনো এক ভাষায় মন্ত্রপাঠ করত। এখন সেই পাথরটিকে কেন্দ্র করে এক বিশাল এলাকা জুড়ে সেই পর্বত সমান বিভীষিকাটি দাপাদাপি করছে, আর পাথরের সামনে অবতল পৃষ্ঠের উপর জমে আছে আলকাত্রার মতো সেই একই চটচটে ও দুর্গন্ধযুক্ত পদার্থ। মিসকাটিনিক বিশ্ববিদ্যালয়ে অনুবাদের জন্য পাঠানো হয়েছিল উইলবার হুইটলির সেই অদ্ভুত পাণ্ডুলিপি।
যা প্রাচীন এবং আধুনিক উভয় ভাষার বিশেষজ্ঞদের মনেই গভীর উদ্বেগ এবং বিভ্রান্তির সৃষ্টি করেছিল। এর বর্ণমালা দেখতে মেসোপটেমিয়ার আরবি লিপির মতো হলেও কোনো বিশেষজ্ঞই এর পাঠোদ্ধার করতে পারছিলেন না। ভাষাবিদদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে এটি একটি কৃত্রিম বর্ণমালা বা সাংকেতিক লিপি। যদিও লেখক ব্যবহার করতে পারে এমন সম্ভাব্য প্রতিটি ভাষার উপর ভিত্তি করে ক্রিপ্টোগ্রাফিক বা সংকেত উন্মোচনের প্রলোচিত পদ্ধতিগুলো প্রয়োগ করেও কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। হুইটলির আস্তানা থেকে উদ্ধার করা প্রাচীন বইগুলো অত্যন্ত আকর্ষণীয়। দর্শন ও বিজ্ঞানের ক্ষেত্রে নতুন ও ভয়ানক গবেষণার সম্ভাবনা জাগালেও এই লিপির রহস্যভেদে সেগুলো কোনো কাজেই আসছিল না। তার মধ্যে লোহার আংটাযুক্ত একটি ভারী বই সম্পূর্ণ ভিন্ন এক অজানা বর্ণমালায় লেখা, যা দেখতে অনেকটা সংস্কৃতের মতো। হুইটলি রহস্যের প্রতি বিশেষ আগ্রহ এবং প্রাচীন ও মধ্যযুগীয় রহস্যময় মন্ত্র বা সূত্র সম্পর্কে অগাধ পাণ্ডিত্যের কারণে শেষ পর্যন্ত সেই পুরনো খাতাটির ভার পুরোপুরি ডক্টর আর্মিটেজের ওপরেই দেওয়া হলো। আর্মিটেজের ধারণা ছিল বর্ণমালাটি হয়তো প্রাচীনকাল থেকে চলে আসা কোনো গুপ্ত সংঘের ব্যবহৃত সাংকেতিক ভাষা। বিশাল পাণ্ডুলিপির আকার দেখে তার বিশ্বাস ছিল লেখক হয়তো বিশেষ কিছু মন্ত্র বা সূত্র ছাড়া পুরোটা নিজের মাতৃভাষাতেই লিখেছে। তাই তিনি প্রথমেই ধরে নিলেন যে এর সিংহভাগ ইংরেজিতেই লেখা। তবে সেই বইয়ের পাঠোদ্ধার করতে আধুনিক বইগুলোর চেয়ে পুরনো বইগুলোই বেশি কাজে লাগলো। বই পড়ার ফাঁকে ফাঁকে তিনি মূল পাণ্ডুলিপির ওপরেও চোখ বোলালেন এবং একসময় নিশ্চিত হলেন যে এই কোডটি অত্যন্ত প্রাচীন এবং নিশ্চয়ই দীর্ঘ পরম্পরায় এটি চলে আসছে। বেশ কয়েকবার তার মনে হলো তিনি হয়তো সমাধানের খুব কাছে পৌঁছে গেছেন, কিন্তু পরক্ষণেই তার এই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে যেত কোনো এক অপ্রত্যাশিত কারণে। কিন্তু ধীরে ধীরে পাণ্ডুলিপির নির্দিষ্ট কিছু অংশে ব্যবহৃত কিছু অক্ষর নিশ্চিত স্পষ্টভাবে ধরা দিল তার কাছে। আর এটা পরিষ্কার হয়ে গেল যে লেখাটি সত্যি ইংরেজিতে লেখা। 2রা সেপ্টেম্বর সন্ধ্যায় আর্মিটেজ প্রথমবারের মতো উইলবার হুইটলির দিনলিপির শেষ বড় একটি অংশ একটানা পড়ে ফেললেন। আর্মিটেজের পাঠোদ্ধার করা প্রথম দীর্ঘ অংশটিই ছিল 1916 সালের 26শে নভেম্বরের। লেখাটি কিছুটা এই রকম: আজ শাওবাথের জন্য আঁকলো শিখলাম, যা ভালো লাগেনি। ওপরতলার ওটা আমার ধারণার চেয়েও বেশি এগিয়ে আছে, আর ওর মনে হয় না খুব একটা পার্থিব বুদ্ধি আছে। এলাম হাচিন্সের কলিকুকুর জ্যাক আমাকে কামড়াতে আসায় ওটাকে আমি গুলি করেছি, আর এলাম বলেছে সাহস থাকলে ও নাকি আমাকে মেরে ফেলবে। আমার মনে হয় ও পারবে না। সাবাথে বাতাস থেকে যারা এসেছিল তারা বলল পৃথিবী সাফ করতে আরও বছরখানেক লাগবে, আর আমার মনে হয় দাদু তখন আর বেঁচে থাকবেন না। তাই আমাকেই সবতলের কোণ আর এর মাঝখানের সব সূত্র শিখতে হবে। বাইরের ওরা সাহায্য করবে, কিন্তু মানুষের রক্ত ছাড়া ওরা শরীর ধারণ করতে পারবে না। ওপরতলার ওটাকে দেখে মনে হচ্ছে ওর গড়নটা ঠিকঠাকই হবে। যখন আমি ভুরিস চিহ্ন দেখাই বা ইবন গাজির পাউডার ওর দিকে ফুঁ দিই, তখন ওটাকে একটু করে দেখতে পাই। আর ওটা দেখতে অনেকটা মেইভ বা মে দিবসের প্রাককালে পাহাড়ে আসা ওদের মতোই। আমি ভাবি যখন পৃথিবী সাফ হয়ে যাবে, আর কোনো পার্থিব জীব বেঁচে থাকবে না, তখন আমাকে দেখতে কেমন লাগবে। আকলো সবায়ত নিয়ে যে এসেছিল সে বলল আমি নাকি রূপান্তরিত হতে পারি, কারণ বাইরে থেকে কাজ করার মতো অনেক কিছুই আছে। 4 সেপ্টেম্বর সকালে প্রফেসর রাইস এবং ডক্টর মর্গান জোর করে তার সঙ্গে দেখা করতে এলেন এবং ফ্যাকাশে মুখে কাঁপতে কাঁপতে বিদায় নিলেন। পরদিন সকালে তিনি আবার পাণ্ডুলিপি নিয়ে বসলেন এবং বর্তমান অংশ ও আগের পাঠোদ্ধার করা অংশগুলো থেকে প্রচুর নোট নিতে শুরু করলেন।
সেদিন সন্ধ্যায় তিনি তার সেই ভয়ানক পাঠটি শেষ করলেন এবং ক্লান্ত হয়ে এলিয়ে পড়লেন বিছানায়। তার স্ত্রী রাতের খাবার নিয়ে এসে দেখলেন তিনি আধ অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, কিন্তু তার চোখ যখন নোট করা কাগজগুলোর দিকে গেল তখন আর্মিটেজ সচেতন হয়ে তীক্ষ্ণ চিৎকার করে তার স্ত্রীকে সরিয়ে দিলেন সেখান থেকে। দুর্বল শরীরে উঠে তিনি সেই হিজিবিজি লেখা কাগজগুলো জড়ো করলেন এবং একটি বড় খামে ভরে সিল করে সঙ্গে সঙ্গে কোটের ভেতরের পকেটে রাখলেন। বাড়ি ফেরার মতো শক্তি তার ছিল, কিন্তু তার যে চিকিৎসার প্রয়োজন তা স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর হার্টওয়েলকে ডাকা হলো। ডাক্তার তাকে পরীক্ষা করে ওষুধ দিলেন। ওষুধ খেয়ে ডক্টর আর্মিটেজ ঘুমোলেন, কিন্তু পরদিন তিনি আংশিক প্রলাপে ভুগছিলেন। কিন্তু হার্টওয়েলকে কোনো ব্যাখ্যা তিনি দিলেন না। তার অসংলগ্ন প্রলাপগুলো ছিল সত্যি চমকে যাওয়ার মতো। কখনো তিনি কোনো তক্তামারা খামার বাড়ির কিছু ধ্বংস করার জন্য আকুতি জানাচ্ছিলেন, আবার কখনো অন্য কোনো মাত্রা থেকে আসা কোনো ভয়ানক প্রাচীন প্রজাতির দ্বারা পৃথিবী থেকে সমস্ত মানুষ, প্রাণী ও উদ্ভিদ নিশ্চিহ্ন করার কোনো পরিকল্পনার কথা বলছিলেন। এমনকি সময়ে সময়ে তিনি সেই ভয়ঙ্কর নেক্রোনমিকন এবং ডেমনোল্যাট্রিয়ার বইগুলো খোঁজ করছিলেন, যেন তিনি আশা করছিলেন সেখানে তার কল্পিত বিপদ ঠেকানোর কোনো উপায় পাওয়া যাবে। ৭৩ বছর বয়স হলেও আর্মিটেজ শরীরের দিক থেকে বেশ শক্তপোক্তই ছিল, তাই সে রাতে তিনি কোনো জ্বর ছাড়াই ঘুমিয়ে তার অসুস্থতা কাটিয়ে উঠলেন। শুক্রবার দেরিতে ঘুম থেকে উঠলেন, মাথা পরিষ্কার, কিন্তু মনের ভেতরে এক গভীর ভয় আর বিশাল দায়িত্ববোধ তাকে আচ্ছন্ন করে রেখেছিল। শনিবার বিকেলে তিনি লাইব্রেরিতে গিয়ে রাইস ও মর্গ্যানকে আলোচনার জন্য ডাকলেন এবং বাকি দিন ও রাত ধরে তিনজন মিলে এই বুনো জল্পনা কল্পনা ও মরিয়া বিতর্কে মগ্ন রইলেন। এই তিনজনই ওই একই ভবনের একটি ঘরে উইলবার হুইটলির মৃতদেহ দেখেছিলেন, আর তারপর তাদের কারোরই এই ডায়েরিটিকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হলো না। পুলিশকে জানানো হবে কিনা তা নিয়ে মতভেদ দেখা দিল এবং শেষ পর্যন্ত না জানানোর পক্ষেই জয়ী হলো, কারণ এমন কিছু বিষয় এর সঙ্গে জড়িত ছিল যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। গভীর রাতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই সভা ভাঙল, কিন্তু রবিবার সারাদিন আর্মিটেজ কলেজের লাইব্রেরি থেকে রাসায়নিক এনে মেশাতে আর মন্ত্র মেলাতে ব্যস্ত রইলেন। সেই নারকীয় ডায়েরি নিয়ে তিনি যত ভাবছিলেন ততই উইলবার হুইটলি পেছনে যা রেখে গেছে সেই পৃথিবী বিনাশকারী সত্তা, যা তার অগোচরেই কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে এসে ডানউইচ বিভীষিকা হয়ে উঠবে, তাকে ধ্বংস করার জন্য কোনো পার্থিব বস্তুর কার্যকারিতা নিয়ে তার সন্দেহ বাড়ছিল। সোমবার দিনটিও রবিবারের মতোই পুনরাবৃত্তি হলো, কারণ হাতে নেওয়া কাজটির জন্য অফুরন্ত গবেষণা ও পরীক্ষার প্রয়োজন। সেই দানবীয় ডায়েরিটি আরও খুঁটিয়ে দেখার পর পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন এলো এবং তিনি জানালেন যে শেষ পর্যন্ত অনেকটা অনিশ্চয়তা থেকেই যাবে। মঙ্গলবারের মধ্যে তিনি একটি সুনির্দিষ্ট কর্মপন্থা ঠিক করে ফেললেন এবং ভাবলেন এক সপ্তাহের মধ্যে ডানউইচ যাত্রার চেষ্টা করবেন। শুক্রবার সকালে আর্মিটেজ রাইস এবং মর্গ্যান গাড়িতে করে ডানউইচের উদ্দেশ্যে রওনা হলেন এবং প্রায় দুপুর 1টার দিকে গ্রামে পৌঁছলেন। দিনটি ছিল বেশ মনোরম, কিন্তু উজ্জ্বল রোদের মধ্যেও সেই অভিশপ্ত অঞ্চলের অদ্ভুত গম্বুজাকৃতি পাহাড় আর গভীর ছায়াময় গিরিখাতকে ঘিরে এক ধরনের নিস্তব্ধ আতঙ্ক ও অশুভ সংকেত যেন তখনও বিদ্যমান। মাঝে মাঝে কোনো পাহাড়ের চূড়ায় পাথরের সেই জরাজীর্ণ বৃত্ত আকাশের ওপর ভেসে উঠছিল
সমস্ত দিনটা তাদের এইভাবেই কাটল। অবশেষে তারা জানতে পারল যে ফ্রাইয়ের প্রথম ফোন পেয়েই সকালে আইলসবেরি থেকে একদল স্টেট পুলিশ এখানে এসেছিলেন। তারা ঠিক করলেন যে অফিসারদের খুঁজে বের করবেন এবং যতটা সম্ভব তথ্য মিলিয়ে দেখবেন। সেই ভয়ানক ডায়েরি পড়ার পর আর্মিটেজ ঠিক ভালো করেই জানতেন যে তাকে ঠিক কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু তিনি ডানউইচের মানুষকে কোনো ইঙ্গিত বা সূত্র দিয়ে তাদের ভয় আরও বাড়াতে চাইছিলেন না। তিনি আশা করছিলেন পৃথিবীকে না জানিয়েই হয়তো এই দানবীয় বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। আঁধার ঘনিয়ে আসতেই স্থানীয়রা যার যার বাড়ির পথ ধরল। তবে চলে যাওয়ার সময় তাদের হাবভাব দেখে মনে হলো তারা আর কখনোই এই প্রহরীদের জীবিত দেখার আশা করছে না। সে রাতে পাহাড়ের নিচ থেকে গুড়গুড় শব্দ শোনা গেল, আর উইপ পুয়ার উইল পাখিরাও ভয় দেখানো সুরে একটানা ডেকে চলল সারা রাত। বিবর্ণ রঙা সকাল এলো, আর রাতের শব্দগুলো সবই থেমে গেল। দিনটি ছিল ধূসর ও নিরানন্দ। মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আর উত্তর পশ্চিমের পাহাড়ের ওপারে ভারী কালো মেঘ জমতে শুরু করেছিল। আরখামের লোকেরা কি করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। বৃষ্টির তোড় বাড়তেই তারা ফ্রাইয়ের অক্ষত আউটহাউসগুলোর একটিতে আশ্রয় নিলেন এবং অপেক্ষা করবেন নাকি আক্রমণাত্মক হয়ে সেই নামহীন দানবীয় শিকারের খোঁজে গ্লেনের নিচে নামবেন তা নিয়ে বিতর্ক করতে লাগলেন। বৃষ্টি আরও জোরদার হলো, আর দূর দিগন্ত থেকে মেঘের গর্জন ভেসে এলো। এক চেরা বজ্রপাত খুব জোরে কাছেই কোথাও আছড়ে পড়ল। ঘণ্টাখানেক পর যখন চারপাশ তখনও ভয়াবহ অন্ধকার, তখন রাস্তা দিয়ে এক তালগোল পাকানো হট্টগোল ভেসে এলো। পর মুহূর্তেই দেখা গেল 12 লোকের এক ভীত সন্ত্রস্ত দল দৌড়ে আসছে। কেউ চিৎকার করছে, কেউ বা বিকারগ্রস্তের মতো কাঁদছে। তাদের কাছ থেকে যা জানা গেল তা খানিকটা এইরকম। ওই বড় বাজ পড়ার পর কাজের ছেলে লুথার যখন ঝড়ের মধ্যে গরুগুলোকে তাড়িয়ে আনছিল, তখন সে দেখে গ্লেনের মুখের কাছে সব গাছপালা বেঁকে যাচ্ছে, আর গত সোমবার সকালে সেই বড় পায়ের ছাপগুলো দেখার সময় সে যে বিকট গন্ধ পেয়েছিল, ঠিক সেই গন্ধটাই আবার পাচ্ছে। হঠাৎ রাস্তার ধারের গাছগুলো একদিকে সরে যেতে শুরু করলো, আর কাদার মধ্যে ভয়ানক দাপাদাপি আর ছপ ছপ শব্দ হতে লাগলো। কিন্তু লুথার কিছুই দেখতে পায়নি, কেবল এই বেঁকে যাওয়া গাছ আর ঝোপঝাড় ছাড়া। তারপর অনেক সামনে, যেখানে বিশপের ছোট নদীটা রাস্তায় নিচের দিকে গেছে, সেখানে সে সেতুর ওপর এক ভয়ানক ক্যাঁচ ক্যাঁচ আর মটমট শব্দ শুনতে পেল। অথচ সে সেখানেও কিছু দেখতে পায়নি। আর সেই শো শো শব্দটা সেই হুইটলির বাড়ির আর সেন্টিনেল হিলের রাস্তার দিকে চলে যাওয়ার পরই লুথার সাহস করে যেখানে সে প্রথম শব্দটা শুনেছিল সেখানে গিয়ে মাটিটা দেখল। আর সেই সোমবারের মতো পিপের সমান বড় ভয়ানক ছাপগুলোর কয়েকটা দেখতে পেল সে। তারপর কিছুক্ষণের মধ্যেই শ্বেত বিশপের বাড়ি থেকে একটা কল এলো। তার গৃহ পরিচারিকা স্যালি এমনভাবে চেঁচিয়ে উঠল যেন তাকে মেরে ফেলা হচ্ছে। সে নাকি রাস্তার পাশের গাছগুলো বেঁকে যেতে দেখেছে, আর বলল এক ধরনের থলথলে শব্দ হচ্ছে। তারপর হঠাৎ এক ভয়ানক গন্ধের কথা বলল, আর এও বলল যে তার ছেলে চন্সি চিৎকার করে বলছে এটা ঠিক সেই গন্ধ যা সে সোমবার সকালে হুইটলিদের ধ্বংসস্তূপে পেয়েছিল। হঠাৎ শ্যালি আবার চিৎকার করে উঠল আর বলল সামনের উঠোনের বেড়াটা নাকি গুড়িয়ে দিচ্ছে কেউ।
যদিও কে সেটা করলো তার কোনো চিহ্ন নেই। তখন লাইনের সবাই চনসিয়ার বুড়ো সেথ বিশপের চিৎকারও শুনতে পেয়েছিল, আর স্যালি চেঁচাতে লাগলো যে ভারী কিছু একটা তাদের বাড়ির সামনের দিকে বারবার আছড়ে পড়ছে। যদিও জানলার বাইরে কিছুই দেখা যায়নি, আর পরক্ষণেই এক ভয়ানক মর্মর শব্দ শোনা গেল, আর একদল মানুষের প্রবল আর্তনাদ, ঠিক যেমন এলমার ফ্রাইয়ের বাড়িতে হয়েছিল। আর্মিটেজ তার কণ্ঠস্বর যতটা সম্ভব আবশ্যক ব্যঞ্জক করার চেষ্টা করল। বলল, শোনো সবাই, আমাদের ওটাকে অনুসরণ করতে হবে। আমার বিশ্বাস ওটাকে শেষ করার একটা সুযোগ আছে। আমি উইলওয়ার হুইটলির ডায়েরি দেখেছি, আর সে যেসব অদ্ভুতপূর্ণ বই পড়তো তার কয়েকটা পড়েছি। আর আমার মনে হয় আমি জানি কোন মন্ত্র পড়লে এর বিনাশ সম্ভব। অবশ্য নিশ্চিত করে বলা যায় না, তবে আমরা চেষ্টা তো করতে পারি। এটা অদৃশ্য, আমি জানতাম এমনই হবে, কিন্তু এই লম্বা স্পেয়ারের মধ্যে এমন একটা পাউডার আছে যা ওটাকে 1 সেকেন্ডের জন্য দৃশ্যমান করতে পারে। পরে আমরা ওটা ব্যবহার করব। এমন জিনিস বেঁচে থাকাটাই ভয়ানক, কিন্তু উইলবার যদি আরও বেশি দিন বাঁচত, তবে সে যা ডেকে আনতো তার তুলনায় এটা কিছুই না। তোমরা কল্পনা করতে পারবে না এমন ভয়ানক বিপদ ঘনিয়ে আসতো। তবে এটা এখনও অনেক ক্ষতি করতে পারে, তাই আমাদের আর দেরি করা উচিত হবে না। আমাদের ওটাকে অনুসরণ করতে হবে, আর আমরা সদ্য ধ্বংস হওয়া বাড়িটা থেকে অনুসরণ শুরু করব। কেউ একজন পথ দেখাও। আমি তোমাদের রাস্তাঘাট ভালো চিনি না, তবে আমার মনে হয় মাঠের ভেতর দিয়ে যাওয়ার কোনো ছোট রাস্তা থাকতে পারে। কি বলো? আর্মিটেজ, রাইস ও মর্গান নির্দেশিত পথে হাঁটতে শুরু করলেন, আর স্থানীয়দের বেশিরভাগই ধীর পায়ে তাদের অনুসরণ করল। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে তারা একটি কর্দমাক্ত রাস্তায় উঠে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য উঁকি দিচ্ছে। তারা শেড বিশপের বাড়ি থেকে একটু দূরেই ছিলেন। বাকের ঠিক পরেই ধ্বংসস্তূপটা পর্যবেক্ষণ করতে মাত্র কয়েক মুহূর্ত সময় লাগলো। সে দুর্গন্ধ হওয়ার আলকাত্রার মতো চটচটে আঠার মধ্যে কেউ বেশিক্ষণ থাকতেই চাইল না, বরং সবাই সহজাতভাবেই সেই ভয়ানক পায়ের ছাপের দিকে ফিরল, যা ধ্বংসপ্রাপ্ত হুইটলির খামার বাড়ি এবং সেন্টিনেল হিলের বেদির মতো চূড়ার দিকে এগিয়ে গেছে। সেন্টিনেল হিলের পাদদেশের ঠিক উল্টো দিকে পায়ের ছাপগুলো রাস্তা ছেড়ে পাহাড়ে উঠে গেছে, আর সেই বিশাল চওড়া পথ বরাবর যে পথে দানবটি চূড়ায় ওঠানামা করেছে, সেখানে গাছপালা নতুন করে বেঁকে ও দলা পাকিয়ে আছে। আর্মিটেজ পকেট থেকে বেশ শক্তিশালী একটি টেলিস্কোপ বের করলেন এবং পাহাড়ের খাড়া সবুজ ঢালটি পর্যবেক্ষণ করলেন। তারপর তিনি যন্ত্রটি মর্গানকে দিলেন এবং এক মুহূর্ত তাকিয়ে থাকার পর মর্গান প্রায় তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। আর্মিটেজ তার হাত থেকে টেলিস্কোপটা প্রায় ছিনিয়ে নিয়ে তাতে চোখ দিলেন এবং তিনি যা দেখলেন তাতে তার চিৎকার মর্গানের চেয়েও আরো অনেক বেশি তীব্র হলো। প্রত্যেকের মনে হলো তারা প্রকৃতি ও সত্তার এমন এক নিষিদ্ধ পর্যায়ের কাছাকাছি চলে এসেছে যা মানবজাতির সুস্থ অভিজ্ঞতার সম্পূর্ণ বাইরে। শেষ পর্যন্ত ডক্টর আর্মিটেজ, রাইস এবং মর্গান একাই সেই পাহাড়ের পথে পা বাড়ালেন। ওপরের চড়াই পথ ছিল অত্যন্ত দুর্গম। নিচে যারা টেলিস্কোপে চোখ রেখেছিল তারা দেখল আরখামের দলটি সেই চওড়া রাস্তা ছেড়ে অনেকটা ঘুরে যাচ্ছে, সম্ভবত সেই ছোট উপশিখর বা টিলের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেখান থেকে ওই চওড়া রাস্তাটির অনেকটা ওপরের অংশে দেখা সম্ভব। আর সত্যি ঘটলেও তাই। দেখা গেল ওই ছোট টিলা পার হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই দলটি সেখানে পৌঁছে গেছে। তারা দেখল যে স্পেয়ারটি প্রফেসর রাইসের হাতে ছিল সেটা আর্মিটেজ হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। তাদের বুঝতে আর বাকি রইল না যে এখনই কিছু একটা ঘটতে চলেছে।
2-3 জন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তবে বাকি যারা টেলিস্কোপে নজর রেখেছিল তারা দেখল রাইস দলটির সুবিধাজনক অবস্থান থেকে সেই সত্তাটির ওপরে এবং পেছনে দাঁড়িয়ে সেই শক্তিশালী পাউডারটি ছড়িয়ে দেওয়ার এক চমৎকার সুযোগ পেয়েছেন। হঠাৎ যার হাতে যন্ত্রটি ছিল সে এক আকাশ ফাটানো আর্তনাদ করে সেটিকে রাস্তায় গোড়ালির সমান কাদার মধ্যে ফেলে দিল। তারপর টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ল। চারিদিকে এই নিয়ে প্রায় হট্টগোল পড়ে গেল। এই গোলমালের মধ্যেও একজন সেই টেলিস্কোপটি তুলে পরিষ্কার করে পাহাড়ের উপরে ঠিক কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করল। সে দেখল গোলার চেয়েও বড় একটা অদ্ভুত দর্শন প্রাণী, পুরোটাই যেন কিলবিল করা দড়ি দিয়ে তৈরি। পুরো জিনিসটার আকৃতি অনেকটা ওই মুরগির ডিমের মতো, কিন্তু বিশাল। শুয়োরের পিপের মতো ডজন ডজন পা, যেগুলো ফেলার সময় অর্ধেক বন্ধ হয়ে যায়। কোনো শক্ত হাড় মাংস নেই, পুরোটাই জেলি বা থলথলে, আর আলাদা আলাদা সব জ্যান্ত দড়ি যেন একসাথে ঠাসা। সারা গায়ে বড় বড় চোখ, স্টোভের পাইপের মতো 10-20টা মুখ বা সুর দুপাশ দিয়ে বেরিয়ে আছে, আর সেগুলো সব আছাড় খাচ্ছে মাটিতে, খুলছে আর বন্ধ হচ্ছে। প্রাণীটির শরীরের প্রায় পুরোটাই ধূসর রঙের, তার মাঝে নীল চাকা চাকা দাগ। ওই 3জন মূর্তি পাহাড়ের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে, সেই বেদি পাথরের প্রায় সমান উচ্চতায়, কিন্তু বেশ কিছুটা দূরে। একটি মূর্তি নির্দিষ্ট ছন্দে তার হাত মাথার উপরে তুলছে। হঠাৎ ওখানে উপস্থিত প্রত্যেকে একটা আধা সুরেলা শব্দ শুনতে পেল, যেন অঙ্গভঙ্গির সঙ্গে সঙ্গে কোনো উচ্চস্বরে মন্ত্রপাঠ চলছে। হঠাৎ কোনো মেঘের আনাগোনা ছাড়াই আকাশে সূর্যের তেজ কমে এলো। পাহাড়ের নিচ থেকে এক গুড়গুড় শব্দ দানা বাঁধতে শুরু করলো ধীরে ধীরে, যার সঙ্গে অদ্ভুতভাবে মিশেছিল আকাশ থেকে ভেসে আসা এক গুড়গুড় গর্জন। ওপরে বিদ্যুৎ চমকে উঠল। সেই পাহাড়ের ওপর 3জনের মন্ত্রপাঠ এখনো স্পষ্ট শোনা যাচ্ছে। ধীরে ধীরে দিনের আলোর ধরন বদলাতে লাগলো। আকাশের নীল রং এক ভৌতিক গভীরতা পেয়ে বেগুনি অন্ধকারে রূপ নিল। তারপর সেই গর্জনরত পাহাড়গুলোর উপর চেপে বসল। আবার একবার বিদ্যুৎ চমকাল, আগের চেয়ে বেশ কিছুটা উজ্জ্বল। হঠাৎ দেখা গেল দূরের ওই উচ্চতায় বেদি পাথরের চারপাশে এক ধরনের কুয়াশা, আর সাথে সাথে বিনা সতর্কতায় ভেসে এলো এক গভীর ফাটা কর্কশ কণ্ঠস্বর। কোনো মানুষের কণ্ঠনালী থেকে এই শব্দের জন্ম হয়নি, কারণ মানুষের বাকযন্ত্র এমন বিকৃত বিকট শব্দ উৎপাদনে অক্ষম। বরং বলা যেতে পারে তা উঠে এসেছে নরকের অতল গহ্বর থেকে। শীঘ্রই সেই শব্দগুলো নতুন করে আরও শক্তি সঞ্চয় করল এবং এক চরম চূড়ান্ত উন্মাদনায় ফেটে পড়ল। ব্যাস, ওইটুকুই। তারপর হঠাৎ বেগুনি আকাশচুম্বী শূন্যতা থেকে একটিমাত্র বজ্রশিখা সে বেদির উপর আছড়ে পড়ল, আর অদৃশ্য শক্তির এক বিশাল ঢেউ এবং অবর্ণনীয় দুর্গন্ধ পাহাড় থেকে গড়িয়ে সারা তল্লাটে ছড়িয়ে পড়ল। গাছপালা, ঘাস আর ঝোপঝাড় এক প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়ল, আর পাহাড়ের পাদদেশে দাঁড়ানো ভীত জনতার সেই প্রাণঘাতী দুর্গন্ধে প্রায় শ্বাসরোধ হওয়ার উপক্রম। চারপাশে সবুজ ঘাস আর পাতাগুলো এক অদ্ভুত রুগ্ন হলুদ ধূসর রঙে শুকিয়ে গেল, আর মাঠ ও জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল মৃত উইল পাখির দল। কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর দুর্গন্ধটা দ্রুত চলে গেল। নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা দেখল
আর্মিটেজ ও বাকি দুজন উজ্জ্বল ও নির্মল হয়ে ওঠা রোদের মধ্যে পাহাড় বেয়ে ধীরে ধীরে নেমে আসছে। তবে কৌতূহলী জনতার অজস্র প্রশ্নের উত্তরে তারা কেবলই মাথা নাড়লেন। কিছুক্ষণ পর কার্টিস হুইটলির বিচ্ছিন্ন চেতনাগুলো যেন আবার জোড়া লাগতে শুরু করলো। সে গোঙাতে গোঙাতে মাথায় হাত দিল। স্মৃতি যেন ঠিক সেখান থেকেই ফিরে এলো যেখানে সে জ্ঞান হারিয়েছিল, আর সেই দৃশ্যের বিভীষিকা তাকে আবার গ্রাস করল। সে যা জানালো তা নিঃসন্দেহে বিভৎস। সেই প্রাণীটির ওই অর্ধেক মুখটা অনেকটা ডিমের মতো, লালচে চোখ, কোনো চিবুক নেই, ঠিক ওই হুইটলিদের মতো। ওটাকে দেখতে অনেকটা অক্টোপাসের মতো, কিন্তু ওটার মাথার ওপর একটা আধগড়া মানুষের মুখ ছিল, আর ওটাকে হুইটলির মতোই দেখতে লাগছিল। সে ক্লান্ত হয়ে থামল। বৃদ্ধ জেবুলেন হুইটলি এতক্ষণ চুপ ছিল। এবার বলল, 15 বছর আগে আমি বৃদ্ধ হুইটলিকে একবার বলতে শুনেছিলাম যে একদিন আমরা নাকি লাভিনিয়ার ছেলেকে সেন্টিনেল হিলের চূড়ায় দাঁড়িয়ে তার বাপের নাম ধরে ডাকতে শুনব। কিন্তু জিনিসটা আসলে কি? আর্মিটেজ খুব সাবধানে শব্দচয়ন করলেন। ওটা ছিল এক ধরনের শক্তি যা আমাদের এই স্থানের বা স্পেসের অংশ নয়। এমন এক শক্তি যা আমাদের প্রকৃতির নিয়মের বাইরে অন্য কোনো নিয়মে কাজ করে, বাড়ে এবং আকার পায়। বাইরে থেকে এমন জিনিস ডেকে আনা আমাদের কাজ নয়। কেবল কিছু নিকৃষ্ট গোষ্ঠীর লোকেরাই এমনটা করার চেষ্টা করে। উইলবার হুইটলি নিজের মধ্যেও এর কিছুটা ছিল, এবং তার মৃত্যুটাও ছিল বেশ ভয়ানক। আমি তার সেই অভিশপ্ত ডায়েরিটা পুড়িয়ে ফেলব। আর তোমরা যদি বুদ্ধিমান হও তবে ওপরের ওই বেদি পাথরটা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেবে, এবং ওই পাথরের বৃত্তগুলো সব ভেঙে দেবে। ওই জিনিসগুলোই সত্তাদের নামিয়ে এনেছিল। কিন্তু এই যে জিনিসটাকে আমরা এইমাত্র ফেরত পাঠালাম, হুইটলিরা এটাকে বড় করে তুলেছিল আসন্ন সেই ভয়াবহ কাজের অংশ হিসেবে। হয়তো এদের উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে মানব জাতিকে ধ্বংস করে সমগ্র পৃথিবীতে তাদের আধিপত্য কায়েম করা। তবে এসবই আমার ধারণা মাত্র। উইলবার যেমন দ্রুত বড় হয়েছিল, এটাও ঠিক সেই একইভাবে দ্রুত এবং বিশাল বড় হয়ে উঠেছিল। আর ওটা ছিল উইলবারের যমজ ভাই, একই পিতামাতার গর্ভজাত সন্তান। আর্মিটেজের হতাশ মুখে একটা আতঙ্কের ছায়া খেলেই মিলিয়ে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার মিস না হয়। আবার দেখা হবে পরের সপ্তাহে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।